আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে। এই সিরিজে আমরা ES6 ও ES7 এবং ES8 এর কিছু ফিচার কভার করব। বিশেষ দ্রষ্টব্য, ES6 এর ফুল ফর্ম হলো ECMAScript 6। লাইনটা শুনেই হয়তো আপনার মাথা ঘুরে গেছে যে আসলে আমরা কি শিখতে এসেছি, জাভাস্ক্রিপ্ট নাকি ECMAScript। ECMAScript হচ্ছে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল বা স্ট্যান্ডার্ড নাম। শুরু করার আগে একটা কথা বলে রাখি যে জাভা কিন্তু জাভাস্ক্রিপ্টের দূর সম্পর্কেরও কোনো আত্মীয় না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। নামের মিলটা নেহাতি কাকতালীয়। আসুন শুরু করার আগে আরেকটা জিনিস জেনে নিই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি করা সম্ভব। জাভাস্ক্রিপ্ট হলো ব্রাউজারে রান করা যায় এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই আদিকাল থেকে এটি ব্রাউজারে ডম ম্যানিপুলেশনে ব্যবহার হয়ে আসছে। সিরিয়াস কোনো কাজে জাভাস্ক্রিপ্টের ব্যবহার খুব একটা বেশি দেখা যেত না। যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা ব্রাউজারে চলে, সেহেতু এটি শেখা শুরু করার জন্য স্পেশাল কোনো সেটআপ লাগে না। তাই ক্রমে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু রিয়েল ম্যাজিকটা শুরু হয় তখন, যখন রায়ান ডাল নামের এক ব্যক্তি Node.js নামের একটি এনভায়রনমেন্ট তৈরি করে, যেটি জাভাস্ক্রিপ্টকে ব্রাউজার থেকে বের করে এনে ডেস্কটপ, সার্ভার সহ প্রায় সকল এনভায়রনমেন্টে রান করা সম্ভব করে দিয়েছে। এই রেভলিউশনের ঠিক পরপরই অজস্র সব ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ডের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি বাজারে আসতে শুরু করে। অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, এক্সপ্রেস এসবের নাম তো আপনি শুনেই থাকবেন। এখন তো আবার টেনসরফ্লো তাদের টেনসরফ্লো জেএস নামের লাইব্রেরি রিলিজ দিয়েছে। তার মানে এখন আপনি মেশিন লার্নিংও করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, হাইব্রিড অ্যাপ, মেশিন লার্নিং যাই করতে চান না কেন, আপনাকে তো অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানতে হবে। তো এই কোর্সে আমরা এই কাজটাই করবো, জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখে নেব। তারপর আপনার ইচ্ছা এটি দিয়ে আপনি কি করবেন, Node.js করবেন নাকি রিয়্যাক্ট করবেন নাকি টেনসরফ্লো জেএস করবেন। তো জাভাস্ক্রিপ্ট বেসিকের এই ফুল কোর্স জুড়ে আপনাদের সাথে আমি থাকছি, নিয়ামুল হাসান। জাভাস্ক্রিপ্ট শিখতে অবশ্যই সাথে থাকবেন এবং আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা আমাদের লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট করা শিখব। আমরা চাইলে ব্রাউজারেও জাভাস্ক্রিপ্ট করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট শিখছি না, আমরা প্রপার জাভাস্ক্রিপ্ট শিখছি, যেটিতে আমরা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুই ডেভেলপমেন্টই করতে পারবো। এই জন্য আমরা আমাদের মেশিনে Node.js-টা ইনস্টল করবো এবং Node.js এনভায়রনমেন্টে আমরা আমাদের কোডগুলো এখন থেকে রান করব। তো Node.js ইনস্টল করার জন্য আমরা প্রথমে Node.js-টি নামিয়ে নিই। এই জন্য আমরা গুগলে যদি Node.js লিখে সার্চ করি, আমাদের প্রথম সার্চ রেজাল্টে Node.js এর অফিসিয়াল সাইটটি এসেছে। আমরা এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমরা Node.js এর স্টেবল ভার্সনটি নামিয়ে নেব। এখানে 12.16.1 হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন এবং এটি আমরা নামিয়ে নেব। ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং আমি ডাউনলোড করছি না। এবং এটি ইনস্টল করা অন্য সব সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করতে হবে। আপনি শুধু নেক্সট চেপে যান। এবং Node.js-টি ইনস্টল হওয়ার পর আমরা চেক করব ইনস্টলেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। এই জন্য আমরা স্টার্ট থেকে CMD লিখে সার্চ করব। সার্চ করে কমান্ড প্রম্পটটি খুলে নেব এবং এখানে নোড স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন লিখে যদি এন্টার চাপি, যদি আমাদের এরকম ভার্সন 13.7.0 এরকম কোনো একটা ভার্সন দেখায়, তাহলে আমাদের Node.js-টা ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে। এবার আমরা কোড করার জন্য VS কোডটি নামিয়ে নেব। VS কোডটি নামানোর জন্য যদি আমরা গুগলে VS কোড লিখে সার্চ করি, তাহলে এখানে আমাদের প্রথম রেজাল্টে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল লিঙ্কটি এসেছে। সেখানে গেলাম আমরা। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের লেটেস্ট স্টেবল ভার্সনটি ডাউনলোড হবে এবং এটিও ইনস্টল করা অন্য সব সফটওয়্যারের মতোই, আপনি শুধু নেক্সট করে যাবেন। আচ্ছা, তো আমাদের এই দুইটি সফটওয়্যার লাগবে। প্রথমে নোডটা ইনস্টল করতে হবে এবং তারপর ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে হবে। ব্যাস, আমরা ডেভেলপমেন্টের জন্য রেডি। আসুন আমরা একটি এক্সাম্পল প্রোগ্রাম রান করি। আমরা আমাদের পিসির যেখানটায় প্রজেক্ট তৈরি করতে চাই, সেখানে প্রজেক্টের নাম দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমি নতুন একটি ফোল্ডার তৈরি করছি, Node-test। আমরা এই ফোল্ডারটিতে ঢুকবো এবং এই কারেন্ট ফোল্ডারটি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে খুলতে হবে। এজন্য আমরা কারেন্ট ফোল্ডারে প্রথমে CMD অর্থাৎ কমান্ড প্রম্পটটি খুলব। আমাদের কারেন্ট ফোল্ডারে কমান্ড প্রম্পটটি খোলার জন্য একটি ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে, আমরা আমাদের এই অ্যাড্রেস বারটি ক্লিয়ার করে দিয়ে এখানে CMD লিখে এন্টার চাপবো, তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে কমান্ড প্রম্পটটি খুলেছে। এবং এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা এই কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলব। এজন্য আমরা কোড লিখে একটা স্পেস দেবো এবং তারপর একটি ডট দেবো। এখানে কোড কমান্ডটি রিপ্রেজেন্ট করছে ভিজুয়াল স্টুডিও কোড এবং ডট কমান্ডটি রিপ্রেজেন্ট করছে কারেন্ট ফোল্ডার। আমরা যদি এন্টার চাপি, তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলবে। এখানে আমরা
জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য নতুন একটি ফাইল তৈরি করব। নতুন ফাইল তৈরি করার জন্য ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করলেও হবে, অথবা এখানে কারেন্ট ফোল্ডারের নিচে এখানে নিউ ফাইল নামের একটি বাটন আছে, এটাতে ক্লিক করলেও হবে। আমরা নতুন ফাইল তৈরি করলাম, নাম দেই test.js। আমাদের ফাইলটি তৈরি হয়েছে। আমরা এখানে কোড লিখতে পারি। আমরা যদি console.log টেস্টিং নোড লিখি, এটাকে Ctrl+S চেপে সেভ করব। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকবার ফাইলটি রান করার আগে ফাইলটিকে আমাদের সেভ করে নিতে হবে, এবং এই ফাইলটি রান করার জন্য আমাদের এখান থেকে টার্মিনালটি খুলতে হবে। এজন্য এখান থেকে ভিউ থেকে টার্মিনালে ক্লিক করলে আমাদের নিচে টার্মিনালটি দেখাবে, অথবা আমরা যদি শর্টকাট দিয়ে টার্মিনাল খুলতে চাই তাহলে কন্ট্রোল চেপে ব্যাকটিক চাপলে টার্মিনালটি আসবে, এবং আরেকবার চাপলে টার্মিনালটি চলে যাবে। টার্মিনালের মাধ্যমে আমরা এই ফাইলটি রান করাবো। এখানে এই ফাইলটি রান করার জন্য আমাদের যে কমান্ডটি লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে নোড লিখতে হবে, এটা রিপ্রেজেন্ট করে নোড এনভায়রনমেন্ট, এবং তারপর ফাইলের নাম লিখতে হবে যে ফাইলটি আমরা রান করাতে চাচ্ছি। আমাদের ফাইলের নাম হচ্ছে test.js। আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা এখানে আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট এসেছে টেস্টিং নোড, অর্থাৎ ফাইলটি রান হয়েছে। তো এখন থেকে আমরা যেহেতু কমান্ড প্রম্পট বা টার্মিনাল ব্যবহার করব ফ্রিকোয়েন্টলি, এজন্য আমরা আরো বেশ কিছু জিনিস শিখে নেই। আমরা ফাইলটি রান করার জন্য এভাবে বারবার নোড স্পেস test.js লিখে রান করার প্রয়োজন নেই। আমরা যদি এখানে কিবোর্ডের আপ অ্যারো চাপি তাহলে আমাদের আগের কমান্ডটি চলে আসবে, এবং মাঝে মধ্যে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করার প্রয়োজন হবে, অর্থাৎ কমান্ড এবং রেজাল্টগুলো ক্লিয়ার করার জন্য আমরা cls কমান্ড লিখে এন্টার চাপবো। তো এখন থেকে আমরা নোড এনভায়রনমেন্টে এইভাবেই ফাইলগুলো রান করাবো। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডেস্কটপ ও সার্ভারে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আমাদের একটি এনভায়রনমেন্ট সেটআপ দিতে হয়, আর একেবারে বিগিনারদের জন্য এই সেটআপটা একটু কনফিউজিং। তাই আমরা আপাতত অনলাইনে একটি কনসোলে জাভাস্ক্রিপ্ট কোড রান করব, এবং যখন ডেস্কটপে এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন হবে তখন সেটআপ দিয়ে নেব। জাভাস্ক্রিপ্ট অনলাইন কনসোল হিসেবে আমরা ব্যবহার করব jsbean.com। এই jsbean.com এ আপনি অনলাইনে জাভাস্ক্রিপ্ট লিখে রান করতে পারবেন। JSBean এর ইন্টারফেসটার দিকে তাকালে আমরা দেখতে পারবো যে এখানে 5টি ট্যাব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, কনসোল এবং আউটপুট রয়েছে। ট্যাবগুলোতে ক্লিক করলে আপনি সেই ট্যাবের সেকশন শো বা হাইড করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য আমাদের সবগুলো ট্যাবই লাগবে, কিন্তু আপাতত শুধু আমাদের জাভাস্ক্রিপ্ট এবং কনসোল নামের দুটি ট্যাব লাগবে। তাই এই দুটিকে শো করে রেখে বাদবাকিগুলোকে আমরা হাইড করে দিই। এই জাভাস্ক্রিপ্ট সেকশনে আমরা কোড লিখবো, এবং কোড লিখে এখানে রানে ক্লিক করলে আমরা এই কনসোল সেকশনে সেই কোডের আউটপুটটি দেখতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে শিখবো কিভাবে কনসোলের মধ্যে টেক্সট প্রদর্শন করতে হয়। আমরা যদি কনসোলের মধ্যে console.log এবং তারপর প্যারেনথেসিস, অর্থাৎ যেটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, এর মধ্যে ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে যদি এখানে রানে ক্লিক করি তাহলে আমরা কনসোলের মধ্যে এই কোডের আউটপুটটা দেখতে পাচ্ছি। এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে টেক্সটটাকে আমরা প্রিন্ট করছি সেটিকে প্যারেনথেসিসের মধ্যে লিখেছি, সেটিকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে র্যাপ করে দিয়েছি। এখানে আমরা চাইলে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোটও ব্যবহার করতে পারি। আমরা একই আউটপুট দেখতে পাচ্ছি, কিন্তু ডাবল কোট এবং সিঙ্গেল কোট কখনো মিক্স করে ব্যবহার করব না, তাহলে এক্ষেত্রে আমাদের এরর দেখাবে। এখানে মনে রাখার মতো ব্যাপার হলো টেক্সট ডাটা, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং বলি, এই স্ট্রিং গুলোকে সবসময় কোটের মধ্যে লিখতে হয়, কিন্তু সেটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখবেন নাকি ডাবল কোটের মধ্যে রাখবেন সেটা আপনার ইচ্ছা। আবার আমরা যদি নাম্বার প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আর কোটের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আমরা এই প্যারেনথেসিসের মধ্যে শুধুমাত্র নাম্বারটি লিখবো। আমরা যদি এখানে রানে ক্লিক করি তাহলে আমরা আউটপুটে নাম্বার দেখতে পাচ্ছি। এরকম পূর্ণ সংখ্যাকে প্রোগ্রামিং এর ভাষায় ইন্টিজার বলে। আবার হয়তো ভাবছেন এইরকম 502 কে আমি নাম্বার হিসেবে প্রিন্ট না করে টেক্সট হিসেবেও তো প্রিন্ট করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি, কিন্তু তাতে এই 502 এই নাম্বারটি তার নাম্বারের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। নাম্বারের বৈশিষ্ট্য হলো নাম্বারগুলোর উপরে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি, কিন্তু টেক্সটের উপর তো কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হয় না। যেমন আমরা যদি এখানে 502 প্লাস 8 এটা লিখে এখানে রানে ক্লিক করি তাহলে আমরা আউটপুটে 510 দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটি ম্যাথমেটিক্যাল অপারেশন হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা কোটের মধ্যে লিখে রান করি, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যে কোনো একটি দিয়ে আমরা র্যাপ করে দেব, রানে ক্লিক করলে আমরা আউটপুটে 502 প্লাস 8 দেখতে পাচ্ছি। অর্থাৎ নাম্বারগুলোকে যখন আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে রাখি তখন নাম্বারটি তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে এবং এটি স্ট্রিং হিসেবে এখন ট্রিট হচ্ছে।
এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত শিখবো। এখন শুধু মনে রাখবেন যে স্ট্রিং ডেটাগুলো অর্থাৎ বাক্য অথবা লেখাগুলোকে আমরা ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখি এবং নাম্বারগুলোকে আমরা কোট ছাড়া লিখি এবং জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটি লাইন শেষ হলে আমরা একটি সেমিকলন দেব। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ভেরিয়েবল সম্পর্কে। তো ভেরিয়েবল জিনিসটা কি সেটি বোঝার জন্য আমরা একটি বক্স কল্পনা করি, যে বক্সের মধ্যে আমরা ডেটা রাখতে পারবো। ডেটা বলতে আমরা টেক্সট বা স্ট্রিং অথবা নাম্বার বোঝাচ্ছি। প্রয়োজন মতো আমরা বক্সটি থেকে ডেটা দেখতে পারবো বা ডেটা বের করে ফেলে দিয়ে সেখানে নতুন ডেটা রাখতে পারবো, অথবা সেই ডেটা বের করে সেটিকে মডিফাই করে আবার সেই মডিফাইড ডাটা বক্সটিতে রাখতে পারবো। আসুন ভেরিয়েবলের চেহারাটি দেখে নিই। এজন্য আমরা আমাদের গুড ওল্ড ফ্রেন্ড jsbean.com এ যাই এবং সেখানে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। তো ভেরিয়েবল তৈরি করার জন্য আমরা প্রথমে var নামের একটি কিওয়ার্ড লিখি এবং তারপর ভেরিয়েবলটির একটি নাম দিই, যে নামে আমরা ভেরিয়েবলটিকে ডাকবো। আমরা ভেরিয়েবলের নাম দিলাম my var এবং তারপর আমরা একটি ইকুয়াল সাইন দিই এবং ইকুয়াল সাইন দিয়ে তারপরে আমরা সেই ভেরিয়েবলের মধ্যে কি ডেটা রাখতে চাই সেই ডেটাটি রাখতে পারবো। তো আমরা এই ভেরিয়েবলের মধ্যে একটি স্ট্রিং রাখতে চাই। তো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি যে স্ট্রিং ডেটা রাখার সময় সবসময় আমরা কোটেশন মার্ক ব্যবহার করি। ডাবল কোটের মধ্যে আমরা আমাদের স্ট্রিংটি রাখবো। এখানে রাখছি আই অ্যাম এ ভেরিয়েবল। তো আমাদের ভেরিয়েবল তৈরি হয়েছে। তো এই ভেরিয়েবলটিকে প্রিন্ট করার জন্য আমরা console.log নামের কমান্ডটিকে ব্যবহার করব এবং প্যারেনথেসিস এর মধ্যে আমরা যে ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলের নামটি লিখে দেবো। আমরা এখানে my varটাকে প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, এটিকে যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুটে আমাদের ভেরিয়েবলটির ডেটা দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করুন যে আমরা যখন ভেরিয়েবলটিকে console.log এর মাধ্যমে প্রিন্ট করছি তখন আমরা এখানে কিন্তু কোড ব্যবহার করছি না। গত টিউটোরিয়ালে আমরা এখানে কোড ব্যবহার করেছিলাম কারণ আমরা তখন সরাসরি ফাংশনের মধ্যে স্ট্রিং সরবরাহ করেছিলাম। আমরা যদি এখানে কোড দিয়ে এটিকে রান করি তাহলে আমরা এখানে কোডের ভেতরে যে ভ্যালু দিয়েছিলাম সেটা এখানে প্রিন্ট করছে, কিন্তু আমরা চাচ্ছি ভেরিয়েবলের ভ্যালুটিকে প্রিন্ট করার জন্য। তাই আমরা এখানে console.log এর মধ্যে ভেরিয়েবলটির নাম দেব কোটেশন মার্ক ছাড়া। যখন কোটেশন মার্ক ছাড়া আমরা এখানে নাম সরবরাহ করব তখন জাভাস্ক্রিপ্টের ইন্টারপ্রেটারটি করবে কি, মাইভার নামের যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলটিকে খুঁজে বের করবে, খুঁজে বের করে সেটির ভ্যালু আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে। কিন্তু যখন আমরা এখানে কোটেশন মার্ক দেব তখন সে এটিকে স্ট্রিং হিসেবে বুঝে নেবে এবং তখন সে কষ্ট করে আর কোনো ভেরিয়েবল খুঁজতে যাবে না। তখন সেই কোটেশনের মধ্যে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটিকে প্রিন্ট করে দেখাবো। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যখন ভেরিয়েবলটিকে প্রিন্ট করব বা ব্যবহার করব তখন আমরা কখনোই ভেরিয়েবল নামের দুই পাশে কোটেশন মার্ক ব্যবহার করব না। আমরা চাইলে এখানে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং ডাটার পরিবর্তে নাম্বার ডাটাও রাখতে পারি। তো নাম্বারটি রাখার জন্য আমরা গত টিউটোরিয়ালে দেখেছি কোটেশন মার্ক ছাড়া আমরা নাম্বারটিকে লিখি। আমরা যদি এখানে কি ক্লিয়ার করে দিয়ে 35 লিখি এবং এটিকে রান করার চেষ্টা করি তাহলে আমাদের আউটপুটে 35 দেখাচ্ছে। আচ্ছা, এবার আসুন ভেরিয়েবলের নেমিং নিয়ে, অর্থাৎ ভেরিয়েবলের নাম আমরা কিভাবে সেট করি। ভেরিয়েবলের নাম দেওয়ার ছোট্ট কিছু রুল আছে এবং রুলগুলো হলো, নামের মধ্যে আমরা কোনো স্পেস দিতে পারবো না, অর্থাৎ মাই স্পেস var আমরা এইভাবে লিখতে পারবো না। সেকেন্ড রুলটি হচ্ছে আমরা ক্যাপিটাল A to Z এবং স্মল a to Z এবং 0 থেকে 9 পর্যন্ত নাম্বারের বাইরে অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। এবং থার্ড রুল হচ্ছে আমরা চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। কখনো যদি আমাদের এরকম দুটি শব্দের ভেরিয়েবল তৈরি করতে হয় তখন আমরা শব্দ দুটির মাঝে একটি আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, অথবা দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর, যেমন আমি ক্যাপিটাল কেজে লিখেছি এইভাবে আমরা ক্যাপিটাল কেজে লিখতে পারি। একটি অপ্রয়োজনীয় ইনফরমেশন, সেটি হচ্ছে এইভাবে সেকেন্ড শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের লিখে কোনো স্পেস ব্যবহার না করাকে ক্যামেল কেজিং বলা হয়। আসুন আমরা এবার একটি ইন্টিজার ভেরিয়েবল নিয়ে দেখি। আমরা var age নামের একটি ভেরিয়েবল নিলাম এবং age এর মধ্যে আমরা রাখলাম 12 এবং এটাকে যদি আমরা console.log দিয়ে প্রিন্ট করতে চাই তাহলে console.log লিখলাম, তারপর প্যারেনথেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং তার মধ্যে আমরা এজ ভেরিয়েবলের নামটি সরবরাহ করলাম। এটাকে যদি রান করি তাহলে আমরা আউটপুটে 12 দেখতে পাচ্ছি। আমরা আগের বক্স থিওরিতে দেখেছি যে ভেরিয়েবলের আগের ডেটা ফেলে দিয়ে আমরা ভেরিয়েবলের নতুন ডেটাও রাখতে পারি। আমরা যদি var age 12 এর পরে age নামের ভেরিয়েবলটির ভ্যালু আবার 14 সেট করি এবং এটিকে রান করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এবার
14 প্রিন্ট করেছে। এখানে যে কাজটি হয়েছে সেখানে হচ্ছে আমরা এইজ নামের যে ভেরিয়েবলটি তৈরি করে নিয়েছি তার মধ্যে আমরা 12 ডেটা রেখেছিলাম এবং পরবর্তীতে সেই এইজ নামের একই ভেরিয়েবলটির মধ্যে আমরা 14 ডাটা রেখেছি, অর্থাৎ 12 কে আমরা 14 দিয়ে রিপ্লেস করেছি। কোনো ভেরিয়েবল কল করে ইকুয়াল সাইন দিয়ে যদি একটি নতুন ডেটা আমরা অ্যাসাইন করে দিই তবে আগের ডেটাটি নতুন ডেটা দিয়ে রিপ্লেস হবে। একটি অপ্রয়োজনীয় ইনফরমেশন সেটি হচ্ছে ইকুয়াল সাইনকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। আমরা চাইলে যতবার ইচ্ছা ততবার ডাটা রিঅ্যাসাইন করতে পারি। আমরা চাইলে এই এইচ ভেরিয়েবলের ডাটা আরেকবার আপডেট দিতে পারি এবং এখানে 14 পরিবর্তে আমরা 16 লিখলাম এবং এটা যদি রান করি তাহলে আমরা আউটপুটে এইজ এর ভ্যালুটি 16 হিসেবে দেখতে পাচ্ছি। আবার আমরা বক্স থিওরিতে আরেকটা জিনিস বলেছিলাম সেটি হচ্ছে যে আমরা চাইলে এক্সিস্টিং ডাটাকে মডিফাই করতে পারি। আমরা এখানে এক্সিস্টিং ডেটার সাথে 2 যোগ করে সেটিকে আবার ওই একই ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। এজন্য আমরা করব কি, আমরা নিচে এইজ নামের ভেরিয়েবলটিকে কল করলাম এবং এখানে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ ইকুয়াল সাইন দিলাম এবং এইখানে আমরা এইজ এর বর্তমান যে ভ্যালুটি আছে তার সাথে 2 যোগ করে আবার এই এইজ এর মধ্যে রাখতে চাই। এটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট দেখাচ্ছে 12 প্লাস 2 অর্থাৎ 14 দেখাচ্ছে। এখানে যে ঘটনাটি ঘটেছে, আমরা এখানে এইজ নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালুটা পাচ্ছি। এখানে এইজ এর ভ্যালু হচ্ছে 12 এবং তার সাথে আমরা 2 যোগ করেছি। 2 যোগ করে আমরা সেই একই ভেরিয়েবলের মধ্যে রেখেছি এবং সেটিকে আমরা এখানে console.log দিয়ে প্রিন্ট করে দিয়েছি। এখানে যদি আমরা 12 এর পরিবর্তে 24 লিখি এবং 24 লিখে যদি রান করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 26, অর্থাৎ এখানে 24 এর সাথে 2 যোগ করে আমরা এট লাস্ট এইজ এর ভ্যালু পেয়েছি 26 এবং সেই 26টি এই console.log প্রিন্ট করছে। এখানে লক্ষণীয় ব্যাপার হলো আমরা যখন প্রথমে ভেরিয়েবলটিকে তৈরি করে নিয়েছি তখন আমরা var নামের একটি কিওয়ার্ড ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীতে ভ্যালু রিঅ্যাসাইন করার সময় আমরা var ব্যবহার করছি না। কারণ আমরা যখন var ব্যবহার করে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব তখন কম্পিউটারের মেমোরিতে ওই ভেরিয়েবলের জন্য একটি স্পেস তৈরি হয়, আর যখন পরবর্তীতে আমরা শুধু ভেরিয়েবলের পরেই ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটি রিঅ্যাসাইন করছি তখন একই স্পেসে ডেটাটি চেঞ্জ করে অন্য ডেটা রাখছি, আমরা নতুন কোনো স্পেস মেমোরিতে অ্যালোকেট করছি না। অর্থাৎ আপনি শুধু মনে রাখবেন প্রথমে ভেরিয়েবলটি তৈরি করার সময় আমরা var কিওয়ার্ডটি ব্যবহার করি এবং পরবর্তীতে যতবার আমরা ভেরিয়েবলটিকে আপডেট অথবা ইউজ করি সেক্ষেত্রে কখনোই var কিওয়ার্ডটি ব্যবহার করব না, আমরা শুধুমাত্র ভেরিয়েবলের নামটি লিখব। আচ্ছা, এখন আরেকটি মজার জিনিস দেখি। আমরা এইজ এর ভ্যালু এখানে 24 নিয়েছি, তারপর আমরা এইজ টিকে আপডেট করে এখানে 30 নিই এবং এটাকে রান করলে আমরা আউটপুটে ভ্যালিড ভ্যালু 30 দেখতে পাচ্ছি। এখন আমরা জানি যে ভেরিয়েবলটি প্রথমবার তৈরি করার সময় শুধুমাত্র var কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় এবং পরবর্তীতে কখনো var কিওয়ার্ডটি ব্যবহার করা যাবে না। যদি এইজ এর ভ্যালু রিঅ্যাসাইন করার সময় আবার var নামের কিওয়ার্ডটি ব্যবহার করে এটাকে রান করার চেষ্টা করি তাহলে আমাদের এরর দেখাবে। এখন যদি আমরা রান করি আমাদের আউটপুট 30 দেখাচ্ছে, কিন্তু এখানে এরর দেখানোর কথা, কিন্তু এররটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে কিছু কথা আছে। কথা হলো এই অবস্থাটা প্রোগ্রামিং রুলের ভায়োলেশন হলেও জাভাস্ক্রিপ্টে এখানে এরর দেখাচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্ট একটি লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে থাকে যে ঘটনাগুলো আসলে দিনে দিনে ডেভেলপ করা হচ্ছে। আপনি যদি জাভাস্ক্রিপ্টের সাথে একটু পরিচিত হয়ে থাকেন তবে অবশ্যই এটা জেনে থাকবেন যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামাররা জাভাস্ক্রিপ্ট নিয়ে উপহাস করে। তার কারণ হলো জাভাস্ক্রিপ্ট হলো একটি লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। তো ECMAScript 6 অর্থাৎ জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সনে আমরা এই var কিওয়ার্ডটির পরিবর্তে let নামের একটি কিওয়ার্ড সংযুক্ত করা হয়েছে এবং এই let কিওয়ার্ডটি এই সমস্যাটির সমাধান করে। আমরা যদি এই দুইবার ভারের পরিবর্তে let দিয়ে এখানে রান করানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে সিনট্যাক্স এরর পাচ্ছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এখন প্রপার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আচরণ করছে এবং পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় লাইন থেকে লেটটিকে সরিয়ে দিই তাহলে আমাদের কোনো এরর দেখানোর কথা না। হ্যাঁ, এখানে আমাদের কোনো এরর দেখাচ্ছে না, আমরা আমাদের ফাইনাল এইজ এর ভ্যালু 30 পাচ্ছি। তাই এখন থেকে আমরা ভারের পরিবর্তে সবসময় লেট নামের কিওয়ার্ডটি ব্যবহার করব। ভারের ব্যবহার আমরা করতাম সেই আদিম যুগে। ES6 এ আরেক ধরনের ভেরিয়েবল আছে যেটিকে বলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের স্পেশালিটি হলো এই ভেরিয়েবলকে চেঞ্জ বা রিঅ্যাসাইন করা যায় না, অর্থাৎ এটি লিটারেলি একটি কনস্ট্যান্ট। সাধারণ ভেরিয়েবল আমরা যেমন লেট দিয়ে তৈরি করি তেমনি কনস্ট্যান্টকে আমরা তৈরি করি কনস্ট নামের কিওয়ার্ড দিয়ে এবং কনস্টের পর যদি আমরা এইজ ইজ ইকুয়াল টু 12 লিখি এবং এটাকে যদি আমরা console.log দিয়ে প্রিন্ট করার চেষ্টা করি এবং এটাকে রান করলে আমরা আউটপুটে 12 দেখতে পাচ্ছি। আমি কনসোলটি ক্লিয়ার করে দিই। রান করলে আমরা আউটপুটে 12 দেখতে পাচ্ছি এবং আমরা আগেই বলেছি কনস্টের বৈশিষ্ট্য হলো এটিকে রিঅ্যাসাইন করা যায় না। এটিকে যদি আমরা সাধারণ লেট দিয়ে তৈরি করা ভেরিয়েবলের মতো রিঅ্যাসাইন করতে চাই age is equal to 30 তাহলে আমাদের আউটপুটে একটি এরর পাওয়ার কথা। হ্যাঁ, আমরা একটি আউটপুটে এরর পাচ্ছি এবং এরর টাইপ হচ্ছে
অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েবলে আমরা নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, অর্থাৎ ভ্যালু আপডেট দিতে পারবো না। আচ্ছা, এখন প্রোগ্রামিং জগতে বা প্রোগ্রামার কিছু আনডিক্লার্ড রুল বা আনডিক্লার্ড কনভেনশন আছে, সেটি হচ্ছে কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবল আমরা সবসময় ক্যাপিটাল কে দিয়ে তৈরি করি। এইচ কে আমরা ক্যাপিটাল কে দিলে এইচ এইচ এটিকে রান করলে আমরা একই আউটপুট পাবো। ব্যাপারটি হলো আপনি এইচ ভেরিয়েবল যেভাবে এখানে তৈরি করেন সেভাবেই কাজ করবে, কিন্তু কনস্ট্যান্ট তৈরি করার জন্য প্রোগ্রামারদের একটি আনডিক্লার্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে, সেটি হচ্ছে কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবল গুলো সবসময় ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়, এবং এতে করে যে কোনো প্রোগ্রামার একবার দেখেই যেন বুঝতে পারে যে এটি কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবল। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এই টিউটোরিয়াল থেকে আপনারা যে কথাটি মনে রাখবেন সেটি হচ্ছে যে আমরা এখন থেকে কখনো ভার ব্যবহার করে ভেরিয়েবল তৈরি করব না, সবসময় লেট ব্যবহার করব। আমি আপনাদেরকে দুটোই দেখালাম এজন্য যে অন্য কারো কোডে বা কোনো লাইব্রেরিতে যদি ভার দেখেন তাহলে যেন চমকে না যায়। তাই এখন আপনারা ভার এবং লেট দুটোর ইতিহাসই জানেন। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কনক্যাটিনেশন সম্পর্কে। তো আমরা প্রথমে আমাদের গুড ওল্ড ফ্রেন্ড jsbean.com এ যাব এবং সেখানে গিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ জাভাস্ক্রিপ্ট থেকে চেঞ্জ করে ES6 সিলেক্ট করবো, তাহলে আমরা ES6 এর এক্সট্রা সাপোর্টগুলো পাবো। তো আজকে আমরা শিখবো কনক্যাটিনেশন সম্পর্কে। নামটা দেখতে ভয়ঙ্কর হলো অত্যন্ত সিম্পল জিনিস। এটি কনক্যাটিনেশন হলো একাধিক ভেরিয়েবলকে একটি ভেরিয়েবলে রূপান্তর করা। একটি এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি const age is equal to 13 এবং এটাকে কনসোল লক করতে চাই এবং এটাকে যদি রান করি তাহলে আমরা আউটপুটে 13 দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। জাভাস্ক্রিপ্ট যেহেতু লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ, তাই সেমিকোলন মিস করলে এখানে রান হবে, কিন্তু সেমিকোলনটা দেওয়া গুড প্র্যাকটিস এবং আমাদের মোটামুটি দিতে হবে। এটাকে রান করলে আমরা আউটপুট 13 পাচ্ছি। আচ্ছা, তো আমরা যদি এই ভেরিয়েবলের মাধ্যমে এখানে প্রিন্ট করতে চাই মাই এজ ইজ 13, তাহলে আমরা এখানে করব কি, কনসোল লগের মধ্যে একটা স্ট্রিং নেব সরাসরি মাই এজ ইজ, এবং তারপর স্ট্রিংটার বাইরে গিয়ে অর্থাৎ ডাবল কোটের বাইরে গিয়ে আমরা একটি প্লাস সাইন দেব এবং তারপর এজ নামের যে ভেরিয়েবলটি নিয়েছি সেই এজের রেফারেন্স দেব, অর্থাৎ এজ টাইপ করব এবং এটাকে রান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আউটপুটে প্রিন্ট করেছে মাই এজ ইজ 13 এবং এটাকে পুরোটাকে একটি স্ট্রিং হিসেবে প্রিন্ট করেছে। তার মানে সহজ কথা বলতে গেলে কনক্যাটিনেশন হলো একাধিক ভেরিয়েবলকে একত্র করা। এখানে আপনি সিঙ্গেল কোড বা ডাবল কোড চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখানে সিঙ্গেল কোড ব্যবহার করে প্রিন্ট করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে সেম রেজাল্ট পাচ্ছি। এবার আমরা যদি লেট নেম নামের একটা ভেরিয়েবল নিই এবং এর মতো আমার নাম লিখি এবং তারপর লেট এইচ নামের একটা ভেরিয়েবল নিই এবং এর মধ্যে যদি আমরা এইচ লিখি এবং এই দুটোকে কনক্যাটিনেট করতে চাই তাহলে আমরা করব কি, কনসোল ডট লগ এবং তার মধ্যে আমরা নেম প্লাস এইচ যদি আউটপুট দিতে চাই তাহলে নেম প্লাস এইচ লিখে রান করলাম, তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি আমার নাম এবং তারপর 13 লিখেছে। কিন্তু আমরা আউটপুটে চাচ্ছি এইভাবে দেখাবে যে মাই নেম ইজ তারপর নামটা অ্যান্ড আই অ্যাম তারপর বয়সটা। তাহলে আমরা এখানে যে কাজটা করব লিখবো মাই নেম ইজ এবং তারপর আমরা স্ট্রিং এর বাইরে গিয়ে একটি প্লাস সাইন দেব এবং এখানে যে ভেরিয়েবলটা আমরা প্রদর্শন করতে চাই অর্থাৎ নেম ভেরিয়েবলের নাম লিখলাম, তারপর আবার একটা প্লাস সাইন দিলাম এবং এখানে আমরা লিখব অ্যান্ড আই অ্যাম, তারপর আমরা স্ট্রিং এর বাইরে গেলাম এবং এখানে প্লাস সাইন দিয়ে আমরা যে ভেরিয়েবলটি এখানে প্রিন্ট করতে চাই এখানে আমরা এইচ প্রিন্ট করতে চাই এবং তারপর আরেকটি প্লাস সাইন দেব এবং তারপর আমরা আবার ডাবল কোট নেব এবং এর মধ্যে বাদ বাকি স্ট্রিংটুকু লিখব হিয়ার্স অল। এটাকে যদি আমরা রান করাই তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি মাই নেম ইজ, এখানে আমি একটা স্পেস দিয়ে ব্যাপারটাকে ঠিক করে নিই, এখানে দেখা যাচ্ছে মাই নেম ইজ আমার নাম অ্যান্ড আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড। তাই এই দু তিনটা ভেরিয়েবল কনক্যাটিনেশন ব্যাপারটি দেখতে কিন্তু অনেকটা
মেসি টাইপের একটি জিনিস। এটাকে জাভাস্ক্রিপ্টের সহজ করার একটি অল্টারনেটিভ ওয়ে আছে। তার আগে আসুন আমরা আরেকটি জিনিস দেখে নিই, সেটা হচ্ছে কনক্যাটিনেশনের মধ্যে কোটের ব্যবহারটা। আমরা যদি কনসোল লগ আই অ্যাম একটি নাম এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা রানে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রিং এর মধ্যে একটি সিঙ্গেল কোট রয়েছে। সুতরাং আমরা এই স্ট্রিংটিকে ডাবল কোট দিয়ে র্যাপ করেছি। কিন্তু আমরা যদি এখানে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোট দিয়ে র্যাপ করতে চাই, অর্থাৎ দুই পাশে সিঙ্গেল কোট দিতে চাই, তাহলে আমাদের আউটপুটে এরর দেখাবে। এখানে এটি রান করছে না, কারণ এখানে অলরেডি এররটা আগে ধরে ফেলেছে এবং রান করতে দিচ্ছে না। তো আমাদের স্ট্রিং এর মধ্যেও সিঙ্গেল কোট থাকলে আমরা সেটিকে ডাবল কোট দিয়ে র্যাপ করে খুব সহজেই সমস্যাটির সলিউশন করতে পারছি। এবং যদি স্ট্রিং এর মধ্যে ডাবল কোড থাকে তাহলে আমরা সেটাকে সিঙ্গেল কোড দিয়ে র্যাপ করে সমস্যাটি সলিউশন করতে পারবো। কিন্তু আমাদের এমন পরিস্থিতি আসতে পারে যখন আমরা ডাইনামিক ভাবে এই স্ট্রিংটাকে নিয়ে আসবো, তখন আমরা জানতে পারবো না যে স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোড আছে নাকি ডাবল কোড আছে। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কোডকে স্কেপ করতে চাই তাহলে আমরা এইভাবে স্কেপ করব, আই অ্যাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রাম এখানে এরর ধরে বসে রয়েছে। তো আমরা যদি এই কোডটাকে স্ট্রিং এর মাঝখানে কোডটিকে স্কিপ করতে চাই তাহলে আমরা এই কোডের সামনে একটি ব্যাকস্ল্যাশ দেবো, এবং ব্যাকস্ল্যাশটি আছে আপনার কিবোর্ডের ব্যাকস্পেস কি এর নিচে রান করায়, তাহলে আমরা সঠিক আউটপুট পাচ্ছি। এখানে যে কাজটা হয়েছে, ব্যাকস্ল্যাশ আমাদের জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারকে বলে যে আমার ব্যাকস্ল্যাশের পর যে ক্যারেক্টারটি রয়েছে এটি আমাদের স্ট্রিং এর অন্তর্ভুক্ত একটি ক্যারেক্টার, এটি স্ট্রিং র্যাপিং ক্যারেক্টার না। তো ব্যাকস্ল্যাশ দিয়েও এভাবে স্ট্রিং প্রিন্ট করাটা একটি ঝামেলাকর ব্যাপার। তো এখানে জাভাস্ক্রিপ্টে আরেকটি সহজ ওয়ে আছে। এখানে আমরা র্যাপ করার জন্য সিঙ্গেল কোটের পরিবর্তে ব্যাকটিক ব্যবহার করতে পারি এই ক্যারেক্টারটি, এবং এই ক্যারেক্টারটি আছে আপনার কিবোর্ডের 1 কি এর পাশে এবং ট্যাব কি এর উপরে। 1 কি এর পাশে আমরা এই ব্যাকটিকটি পাবো। আমরা যদি দুই পাশে এই ব্যাকটিক দিই এবং এটাকে রান করার চেষ্টা করি তাহলে আমরা সঠিক আউটপুটটি পাচ্ছি। তো এই ব্যাকটিককে ইন্ট্রোডিউস করার সাথে সাথে ES6 এ আরেকটি নতুন ফিচার ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এই নতুন ফিচারটিকে ডাকা হয় টেমপ্লেট লিটারেল নামে। আমরা এখানে কোটের পরিবর্তে ব্যাকটিক ব্যবহার করি এবং এই টেমপ্লেট লিটারের মধ্যে নতুনভাবে আমরা ভেরিয়েবলগুলোকে ইনক্লুড করতে পারবো। তো আমরা আগের প্রোগ্রামটি যদি লিখি, নেম ইজ ইকুয়াল টু আমার নাম, এবং তারপর লেট এইজ ইজ ইকুয়াল টু আমার বয়স যখন আমি অনেক ছোট ছিলাম, এবং তারপর আমরা যদি এখানে কনসোল ডট লগ প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা এখানে ব্যাকটিক দিলাম দুটো। এই ব্যাকটিকের মধ্যে আমরা লিখব আই অ্যাম, এবং যেখানে আমরা চাচ্ছি যে নেম ভেরিয়েবলটা দেব সেখানে আমরা করব কি একটা ডলার সাইন দেব, এবং তারপর কার্লি ব্রেসিস দেব দুটো। কার্লি ব্রেসিস মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে ভেরিয়েবলটিকে প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলের নাম লিখব। আমরা এখানে নেমটা লিখে দিলাম এবং তারপর লিখলাম অ্যান্ড আই অ্যাম, এবং এখানে আমরা এজটা দেখাতে চাচ্ছি, সুতরাং এখানে আবার ডলার সাইন দিলাম এবং তারপর কার্লি ব্রেসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং তার মধ্যে এজটাকে রাখলাম, এবং তারপর লিখলাম ইয়ার্স ওল্ড, এবং আমরা শেষে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দিলাম। এবং এটাকে যদি আমরা রান করতে চাই তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি আই অ্যাম আমার নাম অ্যান্ড আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয় টেমপ্লেট লিটারেল। টেমপ্লেট লিটারেলে আমরা ব্যাকটিক ব্যবহার করে একটি স্ট্রিংকে র্যাপ করি, এবং তার মধ্যে যখন আমাদেরকে কোনো ভেরিয়েবল প্রিন্ট করার প্রয়োজন হয় তখন আমরা ডলার সাইন এবং তারপর দুটো সেকেন্ড ব্র্যাকেট দিই, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ডিজায়ার্ড ভেরিয়েবলটিকে রাখতে পারবো। এবং এই ওয়েটি আমাদের আগের কনক্যাটিনেশনের ওয়ের চাইতে অনেক ক্লিন এবং ম্যানেজেবল একটি ওয়ে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরে টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা ইফ এলস কন্ডিশন সম্পর্কে শিখব। ইফ এলস ব্যবহার করা হয় কোনো কন্ডিশন বা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে। আমরা প্রোগ্রামিংয়ে বিভিন্ন কাজ কন্ডিশনের উপর ভিত্তি করে থাকি। যেমন কোনো কন্ডিশন সত্য হলে আমরা একটি কাজ করি আর মিথ্যা হলে অন্য একটি কাজ করি। তো আসুন এবার কোডের এক্সাম্পল দেখি। তো আমরা আমাদের গুড ওল্ড ফ্রেন্ড jsbean.com যাব এবং সেখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে ES6
স্ল্যাশ ব্যাবেল সিলেক্ট করে নেব এবং এই পাশে কনসোলটা শো করার ব্যবস্থা করব। তো ইফ এলস ব্লক তৈরি করার জন্য প্রথমে আমরা ইফ নামের কিওয়ার্ডটি লিখি, তারপর একটি প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিই এবং এর মধ্যে আমরা আমাদের কন্ডিশনটা লিখে থাকি এবং তারপর কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন সত্য হলে যে কোড রান করবে সেটা লিখি, রান ইফ ট্রু। এবং তারপর আমরা কার্লি ব্রেসিসের বাইরে এসে এলস নামের আরেকটি কিওয়ার্ড লিখি এবং তারপর একটি কার্লি ব্রেসিসের মধ্যে আমরা কন্ডিশনটা মিথ্যা হলে যে কোডটি রান করাবো আমরা সেই কোডটি লিখি। আসুন এবার আমরা একটি উদাহরণ দেখি। আমরা একটি সিম্পল প্রোগ্রাম তৈরি করব যেটা কোনো বয়স অ্যাডাল্ট কিনা সেটা চেক করে আমাদের আউটপুট দেবে। আমরা এইজ নামের একটা ভেরিয়েবল নেব এবং এই এইজের ভ্যালু 19-এর বড় হলে প্রিন্ট করবে অ্যাডাল্ট এবং 19-এর ছোট হলে প্রিন্ট করবে নট অ্যান অ্যাডাল্ট। তো আমরা এইজের একটি ইনিশিয়াল ভ্যালু 15 নিলাম এবং তারপর আমরা ইফ লিখে প্যারেনথেসিসের মধ্যে লিখলাম যদি এইজটা গ্রেটার দ্যান 19 হয় তাহলে আমরা প্যারেনথেসিসের বাইরে এসে একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং তার মধ্যে লিখলাম console.log এবং এর মধ্যে লিখে দেবো আমরা অ্যাডাল্ট। এইবার আবার এই কার্লি ব্রেসিসের বাইরে এসে আমরা এলস নামের কিওয়ার্ডটি লিখলাম এবং তারপর আবার কার্লি ব্রেসিস দিলাম এবং এর মধ্যে আমরা console.log করব নট অ্যান অ্যাডাল্ট। এখানে যদি আমরা এইজের ভ্যালুটা 15 দিয়ে এটাকে রান করি তাহলে আমরা আউটপুট পাচ্ছি নট অ্যান অ্যাডাল্ট এবং এইজের ভ্যালুটা যদি আমরা 24 দিয়ে রান করি তাহলে আমরা আউটপুট পাচ্ছি অ্যাডাল্ট। তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যখন আমরা এইজের ভ্যালুটা 15 দিয়েছি এবং এটাকে রান করেছি তখন আমাদের এই ইফ কন্ডিশনটা চেক করছে যে এখানে যে ব্যাপারটা হচ্ছে আমরা যখন এইজের ভ্যালুটা 15 দিয়ে রান করেছি এই 15 19-এর চাইতে বড় কিনা সেটা চেক হচ্ছে, কিন্তু এখানে 15 19-এর চেয়ে বড় না, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হচ্ছে। এই কন্ডিশনটা যখন ফলস হবে তখন আমাদের এই কোডটুকু আর রান না হয়ে তখন সে এলসে চলে যাবে এবং এলসের ভেতরে যে কোডটুকু রয়েছে সেই কোডটুকু রান করবে। আবার আমরা যদি এইজের ভ্যালু 24 দিয়ে রান করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে অ্যাডাল্ট পাচ্ছি। এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইফ কন্ডিশনটা রান হওয়ার সময় এই ইফে এইজের ভ্যালুটা 24 বসছে এবং এইখানে 24টা 19-এর চাইতে বড়, অর্থাৎ এই কন্ডিশনটুকু সত্য এবং এই কন্ডিশনটুকু যখন সত্য বা ট্রু হবে তখন এই ইফ ব্লকের মধ্যে যে কোডটুকু রয়েছে এই কোডটুকু রান করবে এবং যখন ইফ ব্লকের কোডটুকু রান করবে তখন আর এলসের কোড রান হবে না। এই প্রোগ্রামে আমরা একটি সত্য চেক করেছি এবং ওই সত্য মিথ্যা হলে অন্য একটি কোড রান করেছি। আমরা চাইলে একাধিক বা যত ইচ্ছা তত সত্য চেক করতে পারি। এজন্য আমাদের এলস ইফ নামে আরেকটি কিওয়ার্ড দিয়ে নতুন একটি ব্লক অফ কোড যুক্ত করতে পারি। আসুন আমরা উপরের কোডটাকে আরেকটু ডেভেলপ করি। আমরা এবার একটি কোড লিখবো যে কোডে বয়স 13 এর কম হলে বলবে কিড, 13 থেকে 18 এর মধ্যে হলে বলবে টিন এবং 18 এর চেয়ে বড় হলে বলবে অ্যাডাল্ট। তো আমরা লেট এইজ নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এইজের ইনিশিয়াল একটা ভ্যালু নেই 15, এটাকে আমরা পরে চেঞ্জ করব প্রয়োজন মতো। তারপর আমরা ইফ নামের কন্ডিশনটি নিলাম এবং প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এইজটা যদি লেস দেন 13 হয় অর্থাৎ 13 এর চাইতে ছোট হয় তাহলে আমরা এখানে কার্লি ব্রেসিস দিলাম এবং এখানে আমরা তাহলে console.log করব কিড। এবার আমরা কার্লি ব্রেসিসের বাইরে গেলাম এবং এখানে যেহেতু আমরা আরেকটি শর্ত চেক করতে চাই তাহলে এখানে এলস ইফ নামের একটি কিওয়ার্ড যুক্ত হবে এবং এলস ইফের পরে আমরা প্যারেনথেসিসের মধ্যে আরেকটি শর্ত দেব। এবার আমরা বলছি এইজটা যদি লেস দেন অর ইকুয়াল টু 18 হয় তাহলে আমরা এখানে console.log করব 3 এবং তারপরে এই সত্যগুলোর দুইটি সত্যই যদি মিথ্যা হয় তাহলে আমরা এলস এর মধ্যে console.log অ্যাডাল্ট। এখানে একটি খেয়াল করার মতো বিষয় হচ্ছে আমাদের এলস এর সাথে কিন্তু কোনো কন্ডিশন থাকে না, আমাদের শুধুমাত্র ইফ এর সাথে এবং এলস ইফ এর সাথে প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশন লাগে, এলস এর সাথে কোনো কন্ডিশন লাগে না। কারণ
ইফ এর সত্যটা চেক করে এই সত্য সত্য হলে ইফ ব্লকের কোড রান করবে, এবং এটা মিথ্যা হয়ে যদি তার নিচে আসে তাহলে এলস ইফ এর সত্যটা চেক করে আমাদের এই সত্য সত্য হলে এলস ইফ ব্লকের কোডটি রান করবে, এবং সব সত্যই মিথ্যা হতে হতে যদি একবারে নিচে আসে তাহলে এলস এর কোডটুকু রান করবে। আচ্ছা, এখন আমরা যদি এইচটাকে 15 রেখে এটাকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে 3 পাচ্ছি। এইচটাকে যদি 7 হিসেবে রান করি তাহলে আউটপুটে কিট পাচ্ছি, এবং এজটাকে যদি 25 করে রান করি তাহলে আউটপুটে অ্যাডাল্ট পাচ্ছি। তাহলে এখানে ঘটনা হচ্ছে কি, আমরা যখন এইচটাকে 25 করে রান করছি তখন আমাদের প্রথম ইফে চেক হচ্ছে যে এইচটা 13 এর চাইতে ছোট কিনা। এখানে 25 ইজ লেস দেন 13 এই কন্ডিশনটা তাহলে মিথ্যা, তাহলে এটা রান হবে না। সেই ক্ষেত্রে এলস ইফে সত্যটা চেক হবে। এলস ইফে আবার হচ্ছে 25 ইজ লেস দেন অর ইকুয়াল 18 এটা সত্য কিনা। 25 18 এর ছোট বা সমান নয়, সুতরাং এই সত্যটিও মিথ্যা। সেই ক্ষেত্রে এটিও রান হচ্ছে না। সেই ক্ষেত্রে সর্বশেষে এলস এর মধ্যে যে কোডটুকু রয়েছে সেই কোডটুকু রান হচ্ছে। এবং যখন আমরা এখানে এইজ হিসেবে 15 দিচ্ছি তখন রান করলে 10 আউটপুট পাচ্ছি, কারণ সেই ক্ষেত্রে প্রথমে এই সত্যটি মিথ্যা হচ্ছে কিন্তু তারপরে এই সত্যটি সত্য হচ্ছে। এবং আমি যখন এখানে 5 দিচ্ছি তখন রান করলে আউটপুটে কিট পাচ্ছি, কারণ সে তখন প্রথম সত্যটুকুই সত্য পেয়ে গেছে, তখন আর নিচের কোডগুলো রান হবে না। তো এখানে মনে রাখার মতো ব্যাপার হচ্ছে এলস ইফ কন্ডিশন দিয়ে আমরা মাঝখানে যত ইচ্ছা ততগুলো সত্য চেক করার ব্যবস্থা করতে পারি। এর পরের টিউটোরিয়ালে আমরা এই ইফ এবং এলস ইফ এর মধ্যে যে কন্ডিশনগুলো লিখেছি এই কন্ডিশন লেখার নিয়ম বিস্তারিত শিখব। তো ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য, এবং পরের টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগের অধ্যায়ে আমরা ইফ এলস কন্ডিশন সম্পর্কে শিখেছি। এই ইফ এলস কন্ডিশনে আমরা ইফ ও এলস ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি করে কন্ডিশন ব্যবহার করেছি। এই কন্ডিশনটি সত্য হলে আমরা ওই ব্লকের কোড রান করেছি, আর কন্ডিশনটা ফলস বা মিথ্যা হলে পরের ব্লকে চলে গেছি। এই সত্য মিথ্যা ব্যাপারটাকে প্রোগ্রামিং এর ভাষায় বুলিয়ান ভ্যালু বলে। সত্য ট্রু বা 1 বলতে একই জিনিস বোঝায়, আবার মিথ্যা ফলস 0 বলতে একই জিনিস বোঝায়। আমরা প্রোগ্রামিং এ ট্রু এর জায়গায় 1 ব্যবহার করলে একই ফলাফল পাবো। যদি এখানে ইফ এলস ব্লকটা আবার লেখার চেষ্টা করি, ইফ এখানে কন্ডিশনের জায়গায় আমরা লিখলাম ট্রু, এবং তারপর আমরা যদি এখানে console.log এবং এখানে ট্রু লক করি, এবং এখানে যদি এলস এর মধ্যে আমরা console.log ফলস লক করি তাহলে এটাকে রান করলে আমরা আউটপুটে ট্রু লেখা দেখতে পাচ্ছি। এখানে যে আমি ইফ এর মধ্যে ট্রু লিখে দিয়েছি, এই ট্রু কিন্তু একটি কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটি এই কন্ডিশনের ভ্যালুটাকে ট্রু সেট করছে। সুতরাং আমরা এই ইফ ব্লকের কোডটা এখানে আউটপুটে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ফলস লিখি, এই ফলস একটি কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, এবং এই ফলস কিওয়ার্ডটি এই কন্ডিশনটাকে ফলস বানাবে। এটাকে রান করলে আমরা আউটপুটে ফলস দেখতে পাচ্ছি, অর্থাৎ এই এলস এর মধ্যকার কোডটুকু রান হয়েছে। এখানে যদি আমরা ট্রু এর পরিবর্তে 1 ব্যবহার করি তাহলে আমরা আউটপুটে একই ভ্যালু দেখতে পাবো, অর্থাৎ এই 1টিও এই কন্ডিশনের ভ্যালুকে ট্রু হিসেবে সেট করছে। এবং এখানে যদি আমরা 0 সেট করি তাহলে আউটপুটে আমরা ফলস দেখতে পারবো, কারণ প্রোগ্রামিং এর ভাষায় 0 মানে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। আচ্ছা, এবার আসুন আমরা এখানকার কন্ডিশনগুলো কিভাবে তৈরি করি। জাভাস্ক্রিপ্টে আমাদের 6টি রিলেশনাল অপারেটর আছে, এবং এই 6টি রিলেশনাল অপারেটর দিয়ে আমরা বিভিন্নভাবে কন্ডিশন তৈরি করতে পারি। আমরা এখানে এই টেবিলটি দেখার চেষ্টা করি। এখানে ডান দিকের যে অ্যারো চিহ্নটা রয়েছে বা যেটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি সেটা হচ্ছে গ্রেটার দেন, বাম দিকের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা হচ্ছে লেস দেন। আবার আমরা যদি ডান দিকের অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটি ইকুয়াল সাইন দিই সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক একইভাবে লেস দেন চিহ্নর পর ইকুয়াল সাইন দিলে সেটা লেস দেন অর ইকুয়াল টু, এবং দুইটা ভ্যালু সমান কিনা সেটা যাচাই করার জন্য আমরা ডাবল ইকুয়াল ইউজ করি, এবং সমান নয় বা নট ইকুয়ালের জন্য আমরা এক্সক্লেমেশন সাইন তারপর একটি ইকুয়াল সাইন ব্যবহার করি। আমরা এই পাশে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কিভাবে ব্যবহার করব।
তো এই 6টি রিলেশনাল অপারেটর দিয়ে আমরা সব ধরনের রিলেশন তৈরি করতে পারি। আচ্ছা, এবার আসুন লজিক্যাল অপারেটরে। বিভিন্ন সময় আমাদের একাধিক কন্ডিশন একসাথে জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করব। আসুন একটি উদাহরণ দেখি। আমরা আমাদের আগের প্রোগ্রামে এখানে টিনের ক্ষেত্রে এইজ ইজ লেস দেন অর ইকুয়াল টু 18 চেক করেছি, কিন্তু আসলে টিন হতে হলে বয়সটা কিন্তু 18 বা তার চাইতে ছোট হওয়াটাই যথেষ্ট না, বয়সটা 13 বা তার চাইতে বড় হইতে হবে। তাহলে এখানে আমাদের দুটো শর্ত লাগবে। তাহলে এখানে যদি আমরা দুটো শর্ত চেক করতে চাই, তাহলে আমরা করব কি, এইজ ইজ লেস দেন অর ইকুয়াল টু 18 এবং আরেকটি শর্ত চেক করতে হবে, এবং তার জন্য আমরা এইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 13টাকে চেক করব। এবং এই দুটো শর্তকে একসাথে জুড়ে দেওয়ার জন্য আমরা মাঝখানে অ্যান্ড নামের একটি অপারেটর ইউজ করব, এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর। এবং এই অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে এই দুই পাশের দুইটা কন্ডিশনের সত্য যখন ট্রু হবে তখন এই পুরো কন্ডিশনটা সত্য ট্রু হবে। এটাকে যদি আমরা রান করি, টিনের ক্ষেত্রে আমরা 15 করে রান করলে আউটপুটে 3 দেখতে পাচ্ছি। তো এইরকম আরো বেশ কয়েকটা অপারেটর আছে যে অপারেটরগুলোর মাধ্যমে আমরা এরকম সত্যগুলো একসাথে জুড়ে দিই। এই অপারেটরগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটর। আমরা যদি এখানে এই টেবিলটা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের লজিক্যাল অপারেটর রয়েছে 1 2 3টি। প্রথমটি হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড অপারেটর দিয়ে যদি আমরা 2 বা ততোধিক কন্ডিশন যুক্ত করি, তাহলে তাদের প্রত্যেকটি কন্ডিশন ট্রু হলেই কেবলমাত্র আমাদের ওভারঅল আউটপুটটা ট্রু হবে, অর্থাৎ ইফের মধ্যকার কন্ডিশনটা ট্রু হবে। এখানে এই এলস ইফের মধ্যকার কন্ডিশন বলতে এই পুরো কন্ডিশন বোঝাচ্ছে, এবং এই পুরো কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য আমাদের এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হতে হবে। অ্যান্ড এর মাধ্যমে শুধু দুটি নয়, আমরা পাশাপাশি যত ইচ্ছা ততগুলো কন্ডিশন জোড়া দিতে পারি। এবং তারপর রয়েছে অর অপারেটর। এটা হচ্ছে দুইটা সমান দাগ বা দুইটা বারের মতো। এটা রয়েছে আপনার কিবোর্ডের ডান পাশে শিফট কি এর উপরে, এটাকে বলা হয় অর অপারেটর। এবং এই অর অপারেটরের কাজ হচ্ছে যে আমরা এই অর অপারেটর দিয়ে যতগুলো কন্ডিশন যুক্ত করব তাদের মধ্যে যে কোনো একটি কন্ডিশন ট্রু হলেই আমাদের এই ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। আমরা যদি এখানে 5টা কন্ডিশন অর অপারেটর দিয়ে যুক্ত করি, তাহলে 5টার মধ্যে যে কোনো একটি যদি ট্রু হয় তাহলে এই ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। এবং তারপর আরেকটি অপারেটর রয়েছে, এটা হচ্ছে নট অপারেটর। এবং এই নট অপারেটরটা করে কি, আমাদের পুরো কন্ডিশনটাকে উল্টে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এই কন্ডিশনের ভ্যালুটা যদি ট্রু হয়, সেটাকে যদি আমরা ফলস করে দিতে চাই, তাহলে আমরা করব কি, এখানে সামনে একটি প্যারান্থেসিস দেব এবং এই কন্ডিশনের শেষে একটি প্যারান্থেসিস দেব, এইখানটায় আমরা একটি এক্সক্লেমেশন সাইন দেব। তাহলে এ করছে কি, এই ফুল কন্ডিশনটাকে উল্টে দিচ্ছে। অর্থাৎ এইটুকুর ভ্যালু যদি ট্রু আসে তাহলে এই এলস ইফের মধ্যকার এইটুকুর ভ্যালু ফলস হয়ে যাবে, এবং এইটুকুর ভ্যালু যদি ফলস আসে তাহলে এইটুকুর ভ্যালু এলস ইফের মধ্যকার কন্ডিশনটা ফলস হয়ে যাবে। এটি হচ্ছে লজিক্যাল অপারেটর। এবং এই কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর গুলো দিয়ে আমরা সব ধরনের সত্য বা কন্ডিশন তৈরি করতে পারবো। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট অ্যারে সম্পর্কে। সর্বপ্রথম আমরা যে কাজ করব, আমরা আমাদের গুড ওল্ড ফ্রেন্ড jsbean.com এ যাব। তো এতদিন আমরা কাজ করেছি ভেরিয়েবল নিয়ে। ডেটা রাখার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি। আমাদের প্রোগ্রামে যদি অনেকগুলো ভেরিয়েবলের প্রয়োজন হয়, আমরা এইভাবে ভেরিয়েবল তৈরি করতে পারি। লেট var1 is equal to 10, আর একটা ভেরিয়েবলের জন্য লেট var2 is equal to 20। এইভাবে যদি আমাদের ধরেন 100টার মতো ভেরিয়েবলের প্রয়োজন হলো, এভাবে একের পর এক ভেরিয়েবল তৈরি করা একটি ঝামেলাকর ব্যাপার, এবং এভাবে ম্যানেজ করাটা অনেক ঝামেলা। তো আমাদের এই সমস্যাটার সমাধান করেছে অ্যারে নামক ডেটা স্ট্রাকচারটি। তো অ্যারেতে আমরা ডেটা লম্বা লিস্ট সুন্দরভাবে ম্যানেজেবল ওয়েতে রাখতে পারি। সহজ কথায়, অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ভেরিয়েবল রাখতে পারি। আসুন একটি এক্সাম্পল দেখি। আমরা লেট মাই অ্যারে নামের একটি অ্যারে নিলাম, ভেরিয়েবলের মতোই নাম দিতে হবে, এবং তারপর আমরা স্কোয়ার ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে এই অ্যারের এলিমেন্টগুলোকে রাখবো। আমরা যদি এই অ্যারেতে অনেকগুলো ইন্টিজার ভ্যালু রাখতে চাই, 10, তারপর কমা দিয়ে তৃতীয় ভ্যালু রাখলাম 20,
তারপর আবার কমা দিয়ে তারপরের ভ্যালু রাখলাম 30, তারপর কমা দিয়ে তারপরের ভ্যালু রাখলাম 60। এবার যদি এই অ্যারেটাকে আমরা কনসোলে প্রিন্ট করতে চাই, console.log my array, এটাকে রান করালে আমরা আউটপুটে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি আলাদাভাবে অ্যারেটার প্রত্যেকটা পিস অফ ডেটাকে অ্যাক্সেস করতে। এজন্য আমাদের অ্যারের ইন্ডেক্স নাম্বার সম্পর্কে জানতে হবে। অ্যারের প্রতিটা এলিমেন্টের একটি করে ইন্ডেক্স নাম্বার আছে। এই ইন্ডেক্স নাম্বার ধরে আমরা প্রতিটি এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। অ্যারের প্রথম এলিমেন্ট অর্থাৎ এখানে 10, এই প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরের এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপরের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তারপরের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3। এইভাবে এলিমেন্ট যতগুলো থাকবে ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন যদি আমরা প্রথম এলিমেন্ট 10টাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কনসোল লগ এর মাঝখানে মাই অ্যারের পাশে একটি স্কোয়ার ব্র্যাকেট দেব এবং তারপর আমরা যে ইন্ডেক্স নাম্বারের এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই সেই ইন্ডেক্স নাম্বারটি বলে দেবো। আমরা প্রথম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 0 অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুটে 10 পাচ্ছি। আমরা যদি এখানে 0-র পরিবর্তে 1 দিই তাহলে রান করলে আমরা আউটপুটে 20 পাবো, অর্থাৎ 0 1 ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এটি হচ্ছে অ্যারের ব্যাপার স্যাপার। আমি ব্যাপারটাকে আরেকবার সামারাইজ করি। অ্যারে হলো অনেকগুলো ভেরিয়েবলের মতো সিঙ্গেল ডেটার একটি কালেকশন, অর্থাৎ একটি অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ভেরিয়েবল রাখতে পারি। অ্যারে তৈরি করতে হলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রতিটি এলিমেন্টকে কমা দিয়ে দিয়ে আলাদা করে রাখতে হয়। আমরা এখানে চাইলে ইন্টিজার নাম্বারের পরিবর্তে এখানে স্ট্রিংও রাখতে পারি। আমরা যদি রাখি হ্যালো, সেকেন্ড এলিমেন্ট আমরা রাখলাম হাই, এবং এটাকে যদি আমরা মাই অ্যারেতে আউটপুট হিসেবে দেখতে চাই, রানে ক্লিক করলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। প্রথম দুটি এলিমেন্টে আমরা স্ট্রিং দেখতে পাচ্ছি এবং এবং আমরা জানি যে স্ট্রিংগুলোকে সবসময় সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে রাখতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যারের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে ইনক্রিজ করে। এটি আমরা মাঝে মধ্যে ভুল করি, যারা নতুন নতুন প্রোগ্রামিং শুরু করি। অ্যারের ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয় এবং 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে আরেকটা ব্যাপার বলে রাখি আপনাদের, সেটি হচ্ছে আমরা এই অ্যারের মধ্যে প্রথম দুটি এলিমেন্টকে স্ট্রিং আকারে রেখেছি এবং পরের এলিমেন্টগুলোকে ইন্টিজার নাম্বার হিসেবে রেখেছি। অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে সাধারণত একটি অ্যারেতে মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারি না, অর্থাৎ একটি অ্যারের মধ্যে যদি আমরা স্ট্রিং রাখতে চাই তাহলে সবগুলো এলিমেন্টকেই স্ট্রিং আকারে রাখতে হবে, যদি ইন্টিজার রাখতে চাই তাহলে সবগুলো এলিমেন্টকে আমাদের ইন্টিজার আকারে রাখতে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট অথবা ES6 আমাদের এই সুবিধা দেয় যে আমরা একটি অ্যারের মধ্যে মিক্স টাইপের ডাটা রাখতে পারি। আমরা প্রথম দুটি ডাটা রেখেছি স্ট্রিং টাইপের এবং পরের দুটি ডাটা রেখেছি ইন্টিজার টাইপের। তো এটি হচ্ছে অ্যারের ব্যাপার স্যাপার। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অবজেক্ট সম্পর্কে শিখব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আসুন আমরা জেসন এবং অবজেক্টে যাওয়ার আগে অ্যারের আরেকটা ব্যাপার শিখে নিই, সেটা হলো নেস্টেড অ্যারে। এক কথায় নেস্টেড অ্যারে বোঝাতে গেলে আমি বলবো নেস্টেড অ্যারে হলো অ্যারের মধ্যে অ্যারে। আমরা এর আগের টিউটোরিয়ালে অ্যারে দেখেছি। আমরা যদি লেট মাই অ্যারে ইজ ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 10, 20, 30, 60 দেই, তাহলে এটি হচ্ছে একটা অ্যারে। এখন যদি আমরা নেস্টেড অ্যারেতে যাই তাহলে আমরা এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে অন্য যে কোনো একটা ফুল সাইজের অ্যারে দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা যদি এই 10 এলিমেন্টটাকে তুলে দিয়ে এখানে আরেকটি অ্যারে ঢুকাই তাহলে আমরা এই 10টাকে এখান থেকে ক্লিয়ার করে দেবো এবং তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট দেবো এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটি এলিমেন্টের একটা অ্যারে ঢুকাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো 4, 6। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কনসোল লক করি এবং এর মধ্যে লিখলাম মাই অ্যারে, এটাকে রান করলে আমরা আউটপুটে পুরো অ্যারেটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। তার পাশে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যদি আমরা 1 লিখি তাহলে 1 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো। এখানে 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে, 0 নম্বর ইন্ডেক্সে রয়েছে এটা এবং 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে 20। এটাকে রান করলে আমরা এখানে 20 দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ প্রথম এলিমেন্টের জায়গায় যে অ্যারেটি রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটার ইন্ডেক্স নাম্বার 0, এখানে আমরা 0 দিলাম। এটাকে যদি রান করি তাহলে আমরা প্রথম এলিমেন্টে যে অ্যারে রয়েছে সেই অ্যারেটি পেয়েছি। এখন এই অ্যারে থেকে আবার
এখানকার 6 যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে এই অ্যারেটির জন্য এখানে 6 ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। এখানে যদি 6টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এইখানে মাই এর পরে 0 এবং 0 এর পরে এখানে আরেকটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি আমরা 1 লিখে দিই, এখানে রানে ক্লিক করলে আমরা এখানে শুধুমাত্র 6 অ্যাক্সেস করতে পারছি। এখানে 4 অ্যাক্সেস করতে চাইলে এই 1 এর জায়গায় আবার 0 করে দেব, রান করলে আমরা 4 অ্যাক্সেস করতে পারছি। অর্থাৎ এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে মাই অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে গিয়েছি আমরা। মাই অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমরা এই ছোট্ট অ্যারেটা পেয়েছি যেটাতে 4 এবং 6 দুটি এলিমেন্ট রয়েছে, এবং এখান থেকে যদি আমরা 6 অ্যাক্সেস করতে চাই, তাহলে এই ছোট্ট অ্যারের জন্য এই 6 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। তাহলে এখানে স্কোয়ার ব্র্যাকেটটির পাশে এখানে 1 লিখে দিলাম এবং এখানে রান করলে আমরা 6 দেখতে পাচ্ছি। এইভাবে আমরা চাইলে একটি অ্যারের প্রত্যেকটি এলিমেন্ট রিপ্লেস করে করে সেখানে অন্য একটি অ্যারে রাখতে পারি। এখানে আমরা চাইলে 30টাকে রিপ্লেস করে 10,120 রাখলাম, এবং আবার যদি চাই এই প্রথম অ্যারেটির মধ্যে এই 6টাকে উঠিয়ে দিয়ে এখানে আরেকটি অ্যারে রাখতে পারি। এখানে যদি আমরা 10,99 রাখি এবং এই পুরো অ্যারেটাকে কনসোল লক করার চেষ্টা করি, তাহলে এটাকে রান করলে আমরা এই আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করে দেখি, এখান থেকে যদি আমরা এই 120টাকে অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা কিভাবে করব। এখানে 120 এর প্রথম ডেপথে যে ইন্ডেক্স নাম্বারটি রয়েছে সেই ইন্ডেক্স নাম্বার যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম এখানে এইটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপর এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। আমরা মাই অ্যারের পাশে যদি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 2 লিখে রান করার চেষ্টা করি, আউটপুটে আমরা 10,120 পাচ্ছি, এবং এই 10,120 এর জন্য এই 120 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, এবং এখানে সেজন্য আমরা পাশে লিখে দিলাম 1, এবং এটাকে রান করলে আমরা আউটপুটে 120 পাচ্ছি। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমরা যদি এখান থেকে 99টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই 99টাকে অ্যাক্সেস করার জন্য আমরা এখানে কি ইন্ডেক্স লিখে অ্যাক্সেস করতে পারি। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে শিখব। গত টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে সম্পর্কে শিখেছি। জাভাস্ক্রিপ্ট অ্যারে এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মোটামুটি একই জিনিসই, শুধুমাত্র পার্থক্যটুকু হলো জাভাস্ক্রিপ্ট অ্যারেতে যখন আমরা এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে চাই তখন আমাদের ইন্ডেক্স নাম্বার ধরে এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্টে আমরা এই ইন্ডেক্স নাম্বারের পরিবর্তে প্রত্যেকটা এলিমেন্টের জন্য নিজেদের ইন্ডেক্স তৈরি করে নিই, এবং এই নিজেদের ইন্ডেক্স তৈরি করাকে কি বলা হয়, এবং এই ইন্ডেক্স হিসেবে আমরা নাম্বারও ব্যবহার করতে পারি, চাইলে শব্দ বা স্ট্রিং বা ওয়ার্ড যে কোনো কিছু ব্যবহার করতে পারি। তো আসুন অবজেক্টের স্ট্রাকচার দেখি। আমরা লেট মাই অবজেক্ট নামে একটি অবজেক্ট তৈরি করছি। এখানে আমরা অ্যারে রেখেছি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, কিন্তু অবজেক্টটাকে আমরা রাখি কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং এর মধ্যে আমরা এলিমেন্টগুলোকে কমা দিয়ে আলাদা করে রাখি, ঠিক যেমন অ্যারের মধ্যে আমরা এলিমেন্টগুলোকে কমা দিয়ে আলাদা করে রেখেছি। প্রথম এলিমেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এলিমেন্টের একটি কি দিতে হবে। তো আমরা এখানে একটি ইউজারের ডাটা রাখতে চাচ্ছি, এবং এজন্য প্রথমে আমরা ইউজারের নেম রাখবো। এজন্য আমরা নেমের কি দিচ্ছি, নেম, এবং এটাকে আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে রাখছি, এবং এই নেম কি এর জন্য যে আমরা ডাটা রাখবো সেটা রাখার জন্য আমরা একটি কোলন দিচ্ছি, এবং কোলনের পর আমরা একটি স্ট্রিং রাখছি, একটি নাম রাখলাম। অর্থাৎ আমাদের একটি এলিমেন্ট তৈরি হয়ে গেল। এখন যদি আমরা সেকেন্ড এলিমেন্টটা রাখতে চাই তাহলে একটি কমা দেব, এবং তারপর আমরা আমাদের সেকেন্ড এলিমেন্ট রাখবো। সেকেন্ড এলিমেন্টে আমরা এইজটা রাখতে যাচ্ছি, তাহলে আমরা ঠিক একইভাবে কোটের মধ্যে এইজ নামের একটি কি তৈরি করলাম, এবং তারপর কোলন দিয়ে আমরা এইজের ভ্যালুটা রাখলাম। আমরা এইজের ভ্যালু রাখলাম 24, এবং তারপর আবার কমা দিয়ে আমরা আরেকটি এলিমেন্ট রাখতে পারবো। এই এলিমেন্টে আমরা ইমেইলটা রাখার চেষ্টা করি, তাহলে আমরা কোটের মধ্যে কি হিসেবে ইমেইল রাখলাম, এবং কোটের বাইরে বের হয়ে আবার কোলন দিলাম। কোলন দিয়ে এই ইমেইলের জন্য একটি ডাটা রাখি। আচ্ছা, আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা console.log যদি মাই অবজেক্ট করি,
আউটপুটে আমরা আমাদের অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। তো এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে এটাকে একটি রিডেবল ফরম্যাটে দেখানো হচ্ছে। তো আমরা চাইলে এই অবজেক্টগুলোকে বা অ্যারেগুলোকে একটি রিডেবল ফরম্যাটে সাজাতে পারি, অর্থাৎ এখানে সুন্দর করে লাইন ব্রেক দিতে পারি এবং এখানে ইন্ডেন্ট করতে পারি। কিবোর্ডের ট্যাব প্রেস করলে আপনার কোডে ইন্ডেন্টেশন হবে এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটার পর আরেকটা লাইনে রাখতে পারি। এভাবে আমরা এটাকে এভাবে সুন্দর করে রাখলাম। আমরা যদি এখানে রানে ক্লিক করি, আউটপুটে আমরা একই রেজাল্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা অবজেক্টের মধ্যে যেভাবে ডাটা রেখেছি সেটা হচ্ছে অ্যারেতে আমরা এলিমেন্ট অ্যাক্সেস করি ইন্ডেক্স নাম্বারে এবং অবজেক্টে এলিমেন্ট অ্যাক্সেস করি আমরা কি দিয়ে, এবং এই প্রত্যেকটা কি এর জন্য আমরা একটি করেসপন্ডিং ভ্যালু রেখেছি। এই এইজের জন্য রেখেছি 24, ইমেইলের জন্য রেখেছি এই ইমেইলটা, নেমের জন্য রেখেছি এই নামটা। তো ডাটা রাখার এই ওয়েটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার, এবং অবজেক্টের ডাটাগুলো এই কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে। চাইলে আমরা অবজেক্টের মধ্যে মেথড বা ফাংশনও রাখতে পারি, সেটা পরের ব্যাপার। আমরা যখন ফাংশন শিখবো, ফাংশন শেখার পরে দেখবো যে অবজেক্টের মধ্যে কিভাবে ফাংশন রাখে। তো এইটুকু আমাদের জন্য আপাতত যথেষ্ট। তো এই অবজেক্ট থেকে যদি আমরা কোনো ডাটা অ্যাক্সেস করতে চাই, এই অবজেক্ট থেকে যদি আমরা নেম অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা করবো কি, মাই অবজেক্ট অর্থাৎ অবজেক্টের নাম লিখবো, তারপর একটি ডট দেব। ডট দিয়ে যদি এখানে নেমটা অর্থাৎ কি এর নামটা লিখে দিই, তাহলে রান করলে আমরা নেমটা আউটপুট পাচ্ছি। ঠিক একইভাবে এখানে যদি ইমেইলটা লিখে দিই, তাহলে রান করলে আমরা আউটপুটে ইমেইলের জন্য ডাটাটা পাবো, এই যে লিখে দিলে এজের জন্য পাবো। তো এখানে ডাটা অ্যাক্সেস করার আরেকটু ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যারেতে যেভাবে অ্যাক্সেস করি আমরা চাইলে এখানে অবজেক্টের নামের পর একটি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দেব এবং তার মধ্যে আমরা কি এর নামটা বলে দেব, এবং এখানে কি এর নামটা বলে দেওয়ার জন্য একটি কোড দিতে হবে। সিঙ্গেল কোড নিলাম, সিঙ্গেল কোডের মধ্যে যদি আমরা এইচটা লিখি এবং এটাকে রান করি, তাহলে আমরা আউটপুটে এইচ পাচ্ছি। অর্থাৎ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডাটা অ্যাক্সেস করতে পারছি, আবার এখানে আমরা ডট দিয়েও ডাটা অ্যাক্সেস করতে পারছি। তো এটি ছিল অবজেক্ট সম্পর্কিত ব্যাপার স্যাপার। পরবর্তী টিউটোরিয়ালে আমরা জেইসন ডাটা সম্পর্কে শিখব। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব জেসন সম্পর্কে। কেন জানি না জেসনটাকে সবাই জটিল এবং দুর্বোধ্য হিসেবে উপস্থাপন করে, কিন্তু আসলে জেসনের মতো একটা সহজ জিনিসকে এত জটিল করে দেখার কোনো কারণ আমি দেখি না। আসলে তাহলে সহজভাবে জেসন শিখি। এই জন্য জাভাস্ক্রিপ্ট অ্যারে এবং অবজেক্ট সম্পর্কে ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। ইতিমধ্যে আমরা এই দুটি ব্যাপার শিখে এসেছি। যদি অ্যারে এবং অবজেক্ট কোথাও বুঝতে সমস্যা থাকে, তাহলে আগের টিউটোরিয়াল থেকে ব্যাপারগুলো আরেকবার ক্লিয়ার হয়ে আসুন, আর নেস্টেড অ্যারের ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে বুঝে নিন। জেসন কি? জেসনের ফুল ফর্ম হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আপনি যদি শুধু একটি লাইন মনে রাখেন, তাহলে জেসন নিয়ে কখনো ঝামেলায় পড়বেন না। এবং লাইনটি হলো অ্যারে যেমন ভেরিয়েবলের কালেকশন, তেমনি জেসন হলো অবজেক্টের কালেকশন। গত টিউটোরিয়ালে আমরা নেস্টেড অ্যারে সম্পর্কে শিখেছি, যেখানে আমরা অ্যারের একটি এলিমেন্টের জায়গায় আরেকটি আস্ত অ্যারে বসিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে অ্যারের একটি এলিমেন্টের জায়গায় আমরা শুধু আরেকটি অ্যারেই না, বরং যে কোনো কিছু বসিয়ে দিতে পারি, যেমন স্ট্রিং, অবজেক্ট, যে কোনো কিছু। এবার আমরা জেসন তৈরি করবো অ্যারের এলিমেন্টগুলোর জায়গায় একটি করে আস্ত অবজেক্ট বসিয়ে বসিয়ে। অন্যভাবে বলতে গেলে অনেকগুলো অবজেক্টকে একটি অ্যারের মতো রাখলে একটি জেসন তৈরি হয়। তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটিতে যাই। এখানে আমরা অ্যাড্রেস বারটির অ্যাড্রেস ক্লিয়ার করে দিয়ে সিএমডি লিখে এন্টার চাপি, তাহলে আমাদের কমান্ড প্রম্পটটি খুলবে এবং এখানে ভিজুয়াল স্টুডিও কোডটি খোলার জন্য আমরা কোড লিখে একটি স্পেস দিয়ে ডট দেব এবং ডট কারেন্ট ফোল্ডার নির্দেশ করে এন্টার চাপলে আমাদের কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলবে। তো আমরা এই ফোল্ডারের মধ্যে আমাদের একটি ফাইল তৈরি করে নেব, জাভাস্ক্রিপ্ট ফাইল। আমরা ফাইলের নাম দিলাম test.js এবং এই ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো। আসুন মনে করি নিচের এই অবজেক্টটিতে একটি স্টুডেন্টের ইনফরমেশন আছে। এরকম বেশ কয়েকজন স্টুডেন্টের ডাটার অনেকগুলো অবজেক্ট একটি অ্যারের মধ্যে রাখলে আমাদের জেসন অবজেক্টটি তৈরি হয়ে যাবে। তো আমরা জেসন অবজেক্টের ভেরিয়েবল তৈরি করে নিই, লেট স্টুডেন্ট ডাটা ইজ ইকুয়াল টু, আমরা একটি অ্যারে নিলাম, এই জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দেই। আমরা এখানে লাইন ব্রেক দিয়ে কোডগুলো লিখবো, যাতে ব্যাপারটা সহজে বুঝতে পারা যায়। তো আমরা 3টি স্টুডেন্টের ডাটা রাখবো, এই জন্য আমরা 3টে অবজেক্ট নেব। তো আমরা অবজেক্টগুলো নিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই জন্য আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট, কমা দিয়ে 2টি সেকেন্ড ব্র্যাকেট এবং তারপর কমা দিয়ে 3টে সেকেন্ড ব্র্যাকেট নিলাম। প্রথম অবজেক্টের মধ্যে আমরা আইডি কি দিয়ে আইডি রাখি 1 এবং তারপর কমা দিয়ে পরের লাইনে এসে
নেম কি দিয়ে স্টুডেন্টের নাম রাখি রহিম, একটি স্ট্রিং, তারপর কমা দিয়ে আমরা স্টুডেন্টের ইমেইল কি দিয়ে একটি ইমেইল স্ট্রিং ডাটা রাখি। ঠিক এরকম আরো দুইটি স্টুডেন্টের ডাটা দিয়ে আমরা নিচের দুইটি অবজেক্ট পপুলেট করি। হ্যাঁ, তো তৈরি হয়ে গেল আমাদের জেসন ডাটা। এখন প্রশ্ন হলো এই জেসন অবজেক্ট থেকে আমরা কিভাবে ডাটা অ্যাক্সেস করব। খেয়াল করুন, তিনটি স্টুডেন্ট অবজেক্টকে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে র্যাপ করে রেখেছি। তার মানে এটি একটি অ্যারে, আর খুব সহজে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যারের ডাটা অ্যাক্সেস করতে পারি। এখানে যদি আমরা দ্বিতীয় স্টুডেন্টের ডাটা অ্যাক্সেস করতে চাই, তাহলে এই অ্যারের মধ্যে দ্বিতীয় স্টুডেন্টের ডাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, কারণ প্রথম স্টুডেন্টের ডাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 এবং তারপর স্টুডেন্টের ডাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। তাহলে এখানে যদি আমরা কনসোল লগ করার চেষ্টা করি, console.log স্টুডেন্ট ডাটা, এবং আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে 1 দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম এবং এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এবং এটাকে রান করার জন্য আমরা নোড এনভায়রনমেন্ট এটাকে রান করাতে চাই। এর জন্য আমাদের এখানে টার্মিনালটি লাগবে, এবং টার্মিনালটি নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল চেপে ট্যাবের উপরে যে ব্যাকটিক বাটনটি রয়েছে এই ব্যাকটিকে চাপ দেব, অথবা এখান থেকে ভিউ টার্মিনাল করলেও আমাদের এটা দেখা যাবে। এখানে আমরা লিখব নোড, অর্থাৎ নোড এনভায়রনমেন্টে আমরা এটা রান করাতে চাই। তারপর আমাদের ফাইলের নাম ছিল test.js। আমরা এন্টার চাপলে এখানে আমরা আমাদের প্রথম স্টুডেন্টের অবজেক্টটি দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা ইমেইলটা কনসোলে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা অবজেক্টের নামের পাশে যে ইন্ডেক্স নাম্বার দিয়েছি তার পাশে আরেকটি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ইমেইলের কিটা দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের প্রথম স্টুডেন্টের ডাটা অ্যাক্সেস করেছি এবং এখানে আমরা আরেকটি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার মধ্যে স্ট্রিং হিসেবে ইমেইলের কি ছিল ইমেইল, এখানে ইমেইলটা লিখে দিলাম। এটাকে যদি কন্ট্রোল এস চেপে সেভ করি এবং নিচে এখানে টার্মিনালে এসে আপ অ্যারোতে চাপ দিলে আগে যে কমান্ডটি রান করেছিলাম সেই কমান্ডটি এখানে আসবে। তাই আমরা আপ অ্যারোতে চাপ দিয়ে সেই কমান্ডটি নিয়ে এসে বা যদি এন্টার চাপি তাহলে আমরা দ্বিতীয় স্টুডেন্টের ইমেইলটা পাচ্ছি। এখানে খেয়াল করুন, আমরা কিন্তু কি এর নামটা সিঙ্গেল কোটের মধ্যে রেখেছি। কি এর নাম সবসময় সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়। একইভাবে প্রথম স্টুডেন্টের ইমেল অ্যাক্সেস করতে চাইলে আমরা শুধু ইন্ডেক্স নাম্বার 1 এর পরিবর্তে এখানে 0 করে দেবো। এখানে কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং টার্মিনালে গিয়ে আপ অ্যারো চেপে আমি আগের কমেন্টে নিয়ে আসলাম এবং এন্টার চেপে এটাকে রান করলাম। তাহলে আমরা প্রথম স্টুডেন্টের ইমেলটা অ্যাক্সেস করতে পারছি। একইভাবে যদি আমরা প্রথম স্টুডেন্টের নামটা অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে ইমেইলের পরিবর্তে এখানে নামের কি ছিল আমাদের নেম, এখানে শুধু আমরা ইমেইলের পরিবর্তে নেম লিখে দেবো এবং এখানে কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং টার্মিনালে গিয়ে আমরা কোডটিকে রান করলাম। তাহলে আমরা প্রথম স্টুডেন্টের নেমটা পাচ্ছি। তাহলে এখানে ব্যাপার স্যাপার কি হচ্ছে বুঝতে পেরেছেন নিশ্চয়। আমরা চাইলে অবজেক্টের টিউটোরিয়ালে যেভাবে ডাটা অ্যাক্সেস করেছি সেভাবে ডাটা অ্যাক্সেস করতে পারতাম। অবজেক্টের নামের পর একটি ডট দিয়ে আমরা কি এর নাম লিখে ডাটা অ্যাক্সেস করতে পারি। এখানে যদি আমরা প্রথম স্টুডেন্টের অবজেক্টের পর একটি ডট দিয়ে এখানে কিটা ইমেইল, একটা ইমেইল কি লিখে দিই এবং এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করি এবং নিচে এসে যদি আমরা যদি কনসোল ক্লিয়ার করতে চাই তাহলে সিম্পলি CLS লিখে এন্টার চাপলে আমাদের কনসোলটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আপ অ্যারোতে দুইটি চাপ দিলাম আমরা CLS এর আগের কমেন্টে নিয়ে আসার জন্য এবং আমরা এন্টার চাপলে এখানে আমরা ইমেইলটা দেখতে পাচ্ছি। এভাবে এখানে ডট ব্যবহার করে আউটপুট পাওয়া যায়। তবে এখানে ডট ব্যবহার করার চাইতে এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি এর নামটা লিখে ব্যবহার করাটাই ভালো। কেন ভালো এটা আমরা পরে লুপ করতে গিয়ে শিখবো। তো এই জেসন অবজেক্ট একটি সিম্পল জেসন অবজেক্টের উদাহরণ। আমরা চাইলে ভেতরে কোনো অবজেক্টের ভেতর আরেকটি জেসন অবজেক্ট রাখতে পারবো। আমরা এই উদাহরণটি একটু দেখার চেষ্টা করি। এখন আপনাদের বাড়ির কাজ হলো উপরে এই জেসন ডাটা থেকে প্রথম স্টুডেন্টের সবগুলো মেজর সাবজেক্টের অ্যারে প্রিন্ট করবেন কনসোলে এবং দ্বিতীয় স্টুডেন্টের প্রথম অপশনাল সাবজেক্টের নাম প্রিন্ট করবেন এবং তারপর আপনার বাসার ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটি জেসন অ্যারে তৈরি করবেন, কারণ তৈরি না করলে ব্যাপার স্যাপারগুলো মনে থাকবে না। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরের টিউটোরিয়ালে আমরা লুপ শিখব। হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজ আমরা জাভাস্ক্রিপ্টের লুপ সম্পর্কে শিখব। লুপের আবিধানিক অর্থ হলো ঘূর্ণি বা চক্র। প্রোগ্রামিং এ আমরা লুপ ব্যবহার করি একই কাজ বারবার করার জন্য। আমরা যদি একটি প্রোগ্রাম লিখি যাতে একই কাজ অনেকবার 10 বার 100 বার বা আরো অনেকবার করার প্রয়োজন হয়, তবে
ওই কাজটির কোড আমরা 10 বার 100 বার না লিখে একটি লুপের মধ্যে রেখে শুধু বলে দিতে পারি যে এই কাজটি কতবার রিপিট করতে হবে। যেমন আমরা যদি এখানে একটি প্রজেক্ট তৈরি করে নিই, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি খুলে নিলাম এবং এখানে অ্যাড্রেস বারটি ক্লিয়ার করে দিয়ে সিএমডি লিখে এন্টার চাপলাম, তাহলে আমাদের কমান্ড প্রম্পটটি খুলবে এবং এই কমান্ড প্রম্পটের মধ্যে আমরা কোড তারপর স্পেস দিয়ে একটা ডট দিলাম, তাহলে আমরা কারেন্ট ফোল্ডারটি ভিএস কোডের মধ্যে দেখতে পারবো। আমরা এখানে একটি নতুন ফাইল তৈরি করে নেই এখানে এবং ফাইলটির নাম দেই test.js। আমরা যদি এখানে console.log I love JavaScript এই কথাটি 10 বার প্রিন্ট করতে চাই, তবে আমরা এইভাবে কোড লিখতে পারি console.log I love JavaScript, এটি লিখে এটাকে কপি করে আমরা 10 বার পেস্ট করতে পারি। 2 3 4 5 6 7 8 9 10। এটাকে যদি আমরা রান করতে চাই তাহলে কন্ট্রোল এস চেপে প্রথমে ফাইলটি সেভ করলাম এবং তারপর কন্ট্রোল এবং ব্যাক টিপ চেপে আমরা টার্মিনালটি নিয়ে আসলাম, অথবা এখানে ভিউ থেকে টার্মিনালে ক্লিক করলেও আমাদের টার্মিনালটি আসবে। এখানে যদি আমরা নোড এনভায়রনমেন্টে ফাইলটি রান করতে চাই তাহলে নোড স্পেস দিয়ে আমরা ফাইলের নাম লিখব test.js। আমরা এখানে এন্টার চাপলে আমরা এখানে টার্মিনালে দেখতে পাচ্ছি যে আই লাভ জাভাস্ক্রিপ্ট 10 বার লেখা উঠেছে। তো কিন্তু এভাবে কোড লেখাটা মোটেই এফিশিয়েন্ট কোনো পদ্ধতি না। আমাদের এই কাজ যদি 500 বার করার প্রয়োজন হয় তবে কি এই একই লাইন কোড আমরা 500 বার লিখবো? মোটেই না। আসুন আমরা এই কাজটি লুপ দিয়ে করার চেষ্টা করি। তো ফর লুপের মধ্যে এই কাজটি করার জন্য আমরা ফর নামের একটি কিওয়ার্ড লিখবো এবং তারপর এখানে প্যারেন্থেসিস দেবো। প্যারেন্থেসিসের মধ্যে লেট আই নামের একটি ভেরিয়েবল তৈরি করে নেব এবং এর প্রথম ইনিশিয়াল ভ্যালু 0 সেট করে দেব। তারপর একটি সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা লুপ ব্রেকিং কন্ডিশনটা দিব। আমরা এখানে i is less than 10 দিলাম এবং তারপর আবার সেমিকোলন দিয়ে আমরা i প্লাস প্লাস দিলাম, অর্থাৎ লুপটি প্রতিবার ঘুরলে লুপের ভ্যালু আমরা 1 করে বাড়িয়ে দেব। আমি পরে সবকিছু ব্যাখ্যা করে বলবো, আসুন আগে উদাহরণটা দেখে নিই। আমরা তারপর একটি কার্লি ব্রেসিস দিলাম, কার্লি ব্রেসিসের মধ্যে যে কোডটি রাখবো এই কোডটি আমাদের বারবার রিপিট হতে থাকবে। আমরা এর মধ্যে যদি console.log I love JavaScript লিখি এবং এটাকে যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করি এবং আমরা এখানে টার্মিনালে গিয়ে আপ অ্যারো প্রেস করে আগের কমেন্টটি নিয়ে এসে এন্টার চাপলাম, তাহলে আমাদের এই কোডটি রান হলো। এখন আমরা টার্মিনালে যে আউটপুটটি একটু ভালোভাবে খেয়াল করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা ঠিক একই রেজাল্ট পাচ্ছি, কিন্তু কোডটি লিখেছি মাত্র একবার। জাভাস্ক্রিপ্টে আমরা মূলত 2 ধরনের লুপ বেশি ব্যবহার করি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা সব ধরনের লুপই শিখবো। প্রথমে আসুন আমরা ফর লুপটি শিখে নিই। তো এখানে ফর লুপের স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা ফর কিওয়ার্ডটি লিখি এবং তারপর প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লুপ কয়বার ঘুরবে সেই ডিটেলগুলো লিখতে হয়। তারপর কার্লি ব্রেসিসের মধ্যে আমরা আমাদের লুপের কোডগুলো রাখি, যে কোডগুলো বারবার রান হতে থাকবে। তো এখানে প্যারেন্থেসিসের মধ্যে আমাদের প্রথমে যে কোনো একটি ভেরিয়েবল নিতে হয়, এই ভেরিয়েবলকে লুপ কাউন্টার বলা হয়। এই লুপ কাউন্টারের শুরুর ভ্যালু প্রথমে সেট করে নিতে হয়। আমরা এখানে i কে লুপ কাউন্টার হিসেবে নিয়েছি এবং i এর ইনিশিয়াল ভ্যালু বা শুরুর ভ্যালু আমরা এখানে শুরু এবং তারপর সেমিকোলন দিয়ে এখানে একটি কন্ডিশন দিতে হয়, যে কন্ডিশন ট্রু থাকা পর্যন্ত এই লুপটি চলবে। এই কন্ডিশনে আমরা বলেছি i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10-এর কম ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে এবং তারপর একটি সেমিকোলন দিয়ে i এর ভ্যালুটি এক এক করে বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ প্রতিবার লুপ ঘুরলে i এর ভ্যালু এক এক করে বাড়বে। এখানে আমরা কার্লি ব্রেসিসের মধ্যে যে কোডটি লিখে দেব সেই কোডটি প্রতিবার লুপ ঘোরার সময় একবার করে রান হবে, অর্থাৎ রিপিটেবল কোডগুলো আমরা এখানে কার্লি ব্রেসিসের মধ্যে রাখবো। আমাদের লুপ কতবার ঘুরেছে সেটার উপর ট্র্যাক রাখার জন্য আমরা লুপের মধ্যে এই লুপ কাউন্টার ভেরিয়েবলটি ব্যবহার করেছি। প্রতিবার লুপ ঘোরার পর এই লুপ কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়তে থাকে। আমরা চাইলে এই লুপ কাউন্টারের ভ্যালুটিকে আমরা আমাদের কাজে লাগাতে পারি। আসুন এই লুপ কাউন্টার ভেরিয়েবল ব্যবহার করে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার চেষ্টা করি। তাহলে এখানে i এর ইনিশিয়াল ভ্যালু রয়েছে 0, আমরা এখানে সত্য হিসেবে দেব। i যতক্ষণ পর্যন্ত লেস দেন অর ইকুয়াল 100 পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে এবং i প্লাস প্লাস অর্থাৎ i এর ভ্যালু প্রতিবার লুপ ঘোরাতে একবার করে বাড়বে। এবং এখানে I লাভ জাভাস্ক্রিপ্ট এইটুকু এখানে ইরেজ করে দিয়ে আমরা i ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। এটাকে যদি কন্ট্রোল এস চেপে সেভ করি এবং আমরা আমাদের টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম এবং এখানে আমরা যদি নোট তারপর test.js লিখে এন্টার চাপি, তাহলে আমরা এখানে আউটপুটে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই i কে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আসুন এবার i কে কনক্যাটিনেট করে ব্যবহার করার চেষ্টা করি। আমরা এখানে ব্যাকটিকের মধ্যে লিখলাম
ফর লুপ ran, এখানে একটি ডলার সাইন, তারপর কার্লি ব্রেসিসের মধ্যে আমরা আই লিখে দিলাম, যেহেতু এখানে আই কে কনক্যাটিনেট করতে চাচ্ছি, এবং তারপর লিখে দিলাম টাইমস। এটাকে যদি কন্ট্রোল এস চেপে সেভ করি এবং রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই এর ভ্যালুটা আমরা কনক্যাটিনেট করে একটা স্ট্রিং এর সাথে ব্যবহার করতে পারি, এবং যেটি 100 বার রান হয়েছে। তো এটি ছিল ফর লুপ। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ সম্পর্কে শিখব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা ফর লুপ সম্পর্কে শিখেছি, আমরা আজকে হোয়াইল লুপ সম্পর্কে শিখব। জাভাস্ক্রিপ্টে আরো এক ধরনের লুপ আছে, এই লুপকে বলে হোয়াইল লুপ। এখানে একটা কথা আমরা জেনে রাখি যে সাধারণত যেসব কাজে লুপের দরকার হয় তাদের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যে কোনো লুপ ব্যবহার করতে পারবেন। হোয়াইল লুপ ব্যবহার করবেন নাকি ফর লুপ ব্যবহার করবেন, এটি আপনার ইচ্ছা। আসুন আমরা হোয়াইল লুপটা শিখে নিই। ফর লুপের মতো আমরা হোয়াইল লুপ চালানোর আগে সিদ্ধান্ত নিই না যে হোয়াইল লুপটি কতবার চলবে, তাই হোয়াইল লুপকে ইনডেফিনিট লুপ বলা হয়। আসুন হোয়াইল লুপের স্ট্রাকচার দেখি। আমরা হোয়াইল লুপ তৈরি করার জন্য প্রথমে হোয়াইল নামের একটি কিওয়ার্ড লিখি এবং তারপর প্যারেনথেসিসের মধ্যে আমরা এই লুপটির কন্ডিশন লিখি, এবং তারপর আমরা এখানে কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট দিই এবং তার মধ্যে আমরা যে কোডটি বারবার লুপের মধ্যে রান করাতে চাই সেই কোডটি লিখি। ফর লুপে যেমন আমরা এখানে কন্ডিশনের মধ্যে অনেকগুলো কাজ করেছি, হোয়াইল লুপে আমাদের এতগুলো কাজ করতে হয় না। হোয়াইল লুপে আমরা সেখানে একটি সিঙ্গেল কন্ডিশন দেই এবং এই কন্ডিশনটি ট্রু থাকা পর্যন্ত আমরা এই লুপটি ঘোরাতেই থাকি। আসুন আগের উদাহরণটি দেখি। একটি হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে আই নামের একটি ভেরিয়েবল নিলাম, এটাকে আমরা লুপ কাউন্টার হিসেবে ব্যবহার করব, যদিও হোয়াইল লুপে লুপ কাউন্টার ব্যবহারটা নেসেসারি। আমরা আই নামে একটি লুপ কাউন্টার নিলাম এবং ইনিশিয়াল ভ্যালু 0 নিয়ে নিলাম, এবং এরপর হোয়াইল এবং তারপর প্যারেনথেসিসের মধ্যে লিখলাম আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 100 এর সমান এবং অথবা 100 এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটি ঘোরাবো। তারপর আমরা একটি কার্লি ব্রেসিস নিলাম এবং কার্লি ব্রেসিসের মধ্যে আমরা কনসোল লক করব আই এর ভ্যালুটিকে। আমরা এখানে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দিলাম, এবং লুপটি প্রতিবার ঘোরার সময় আমরা এখানে শেষ লাইনে, হোয়াইল লুপের শেষ লাইনে আই এর ভ্যালুটি এক এক করে বাড়িয়ে দেব। আই এর ভ্যালু এক এক করে বাড়ানোর জন্য আমরা আই প্লাস প্লাস লিখতে পারি, এবং আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, দুটো একই জিনিস। এটাকে যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করি এবং এখানে আমরা টার্মিনালে নোট তারপর স্পেস দিয়ে আমরা আমাদের ফাইলটি অর্থাৎ test.js লিখলাম, লিখে যদি এটাকে রান করি তাহলে আমরা এখানে আউটপুটে 1 থেকে 100 পর্যন্ত আউটপুট দেখতে পাচ্ছি। আমরা এখানে হোয়াইল লুপের শেষ লাইনে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 লিখেছি। এটা যে কাজ করছে সেটা হচ্ছে লুপটি প্রতিবার ঘোরার পর অর্থাৎ লুপের প্রতি ইটারেশনে আই এর ভ্যালু সে এক এক করে বাড়িয়ে দিচ্ছে। আই এর ভ্যালু 0 থাকলে 1 করে দিচ্ছে, 1 থাকলে 2 করে দিচ্ছে, 2 থাকলে 3 করে দিচ্ছে। তো এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 কে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমরা যদি আই প্লাস ইকুয়াল টু 1 লিখি, এটা মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তো আমরা যদি এটাকে রান করার চেষ্টা করি আমরা আউটপুটে একই রেজাল্ট দেখতে পাচ্ছি। আমরা লুপ কাউন্টার হিসেবে আই ভ্যারিয়েবলটিকে ব্যবহার করেছি এবং হোয়াইলের মধ্যে শর্ত দিয়েছি আই এর ভ্যালু 100 এর বড় পেলেই লুপটি ভেঙে যাবে। আমরা যদি শেষের লাইনে এখানে আই এর ভ্যালু এক এক করে না বাড়াই তাহলে হোয়াইল লুপের মধ্যকার শর্ত কখনোই ফলস হবে না, ফলে লুপটি অনন্তকাল ধরে চলতে থাকবে। এই ধরনের লুপকে বলা হয় ইনফিনিটি লুপ। আমরা যদি এখান থেকে আই এর ভ্যালু না বাড়িয়ে কন্ট্রোল এস চেপে সেভ করি এবং এখানে যদি আমরা এটাকে টার্মিনাল থেকে রান করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই এর ভ্যালু সে 0 প্রিন্ট করেছে এবং সে এটাকে প্রিন্ট করতেই আছে। এই ইনফিনিটি লুপ থেকে বের হওয়ার জন্য আমরা টার্মিনালে ক্লিক করে এখানে কন্ট্রোল সি চাপি, তাহলে আমাদের কোডটি এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। আমরা এই ধরনের ভুল কখনোই করব না, সেটা হচ্ছে কোনো লুপ যেন কখনোই ইনফিনিটি লুপ না হয়। ইনফাইনাইট লুপ হওয়ার জন্য এখানে হোয়াইলের মধ্যে তার কন্ডিশন সবসময় ট্রু হতে হয়। এই কন্ডিশন যদি সব ক্ষেত্রে ট্রু হয় সেই ক্ষেত্রে কেবল এই লুপটি ইনফাইনাইট লুপ হবে। এখানে ট্রু এর ভ্যালু যা, 1 এর ভ্যালু তাই, আমরা আগের টিউটোরিয়ালে সেগুলো দেখে এসেছি। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরের টিউটোরিয়ালে আমরা লুপের ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে শিখব। গত টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ সম্পর্কে শিখেছি, আজকে আমরা কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে শিখব।
লুপের কনসেপ্টে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রেক ও কন্টিনিউ স্টেটমেন্ট। যে কোনো ধরনের লুপে আমরা এই দুটি স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। আপনাদের একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, সেটি হচ্ছে প্রোগ্রামিংয়ে কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার খুব বেশি একটা হয় না বললেই চলে, আমরা ব্রেক স্টেটমেন্টটা বেশি ব্যবহার করে থাকি। ব্রেক স্টেটমেন্ট, এক কথায় যদি ব্রেক স্টেটমেন্ট কি সেটা বলতে চাই, তবে বলতে হয় ব্রেক স্টেটমেন্ট হলো একটি চলমান লুপকে ব্রেক করতে ব্যবহার করে। লুপের শর্ত কি ছিল সেটা ইস্যু না, ব্রেক স্টেটমেন্ট পেলেই কোনো কথা ছাড়া লুপটি ভেঙে যাবে। তো ব্রেক স্টেটমেন্টের সিনট্যাক্স হলো সিম্পলি ব্রেক নামের একটি কিওয়ার্ড এবং তারপর একটি সেমিকলন। আমরা যদি আমাদের ফর লুপটা এক্সাম্পল নিই, যেখানে আমরা লুপ কাউন্টার হিসেবে আই ভেরিয়েবল নিয়েছিলাম এবং আই ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু নিয়েছিলাম 0, সেমিকলন দিয়ে আমরা লুপের কন্ডিশন দিয়েছিলাম আই এর ভ্যালু লেস দেন 10, অর্থাৎ আমরা 10 বার লুপটি ঘোরাবো এবং আই এর ভ্যালু প্রতি ইটারেশনে এক এক করে বাড়িয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আমরা কনসোল ডট লগ করেছিলাম হচ্ছে আই এর ভ্যালুটা। আমাদের এই প্রোগ্রামটি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবে। তো এটাকে যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করি এবং টার্মিনালে যদি আমরা নোড স্পেস টেস্ট ডট জেএস লিখে এন্টার চাপি, তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের কোড 0 থেকে শুরু করে 9 পর্যন্ত রান করেছেন, অর্থাৎ আমাদের এই লুপটি 9 বার ঘুরেছে। তো এটার মধ্যে আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে ব্রেক কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো আমরা এই লুপের মধ্যে ইফ নামের একটি কন্ডিশন দিলাম এবং আমরা চাচ্ছি আই এর ভ্যালু কখনো যদি 6 হয় সেই ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্টটি রান করব। তাহলে ইফের কার্লি ব্রেসেসের মধ্যে আমরা ব্রেক লিখে দিলাম, ওইখানে একটি সেমিকলন দিলাম। এটাকে যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করি এবং আমরা টার্মিনালে গিয়ে নোড স্পেস টেস্ট ডট জেএস লিখে এন্টার চাপলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লুপটি 6 বার ঘুরেছে। 0 থেকে 5 পর্যন্ত লেখা উঠেছে, মানে আমাদের লুপটি 6 বার ঘুরেছে। তার মানে যখন সে এই ইফ শর্তটা সত্য পেয়েছে এবং ইফ শর্তটা সত্য পাওয়ার কারণে ব্রেক স্টেটমেন্টটি রান হচ্ছে, তখনই লুপটা ভেঙে গিয়েছে। তো এটি হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। সেটা হচ্ছে কোনো সত্যের উপর ভিত্তি করে আমাদের যদি লুপটা ভাঙার প্রয়োজন হয়, তাহলে আমরা লুপের মধ্যে এই কোডটি রান করে যে কোনো সময় লুপটিকে ভেঙে দিতে পারি। এবার আসুন কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো ইটারেশন স্কিপ করার জন্য। কন্টিনিউ স্টেটমেন্ট লুপের মধ্যে কোথায় পাওয়া গেলে লুপের ওই ইটারেশনে কন্টিনিউয়ের নিচের কোনো কোড রান হয় না, না হয়ে লুপটি পরের ইটারেশনে চলে যায়। আমরা যদি এই কোডটিতে এখানে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ লিখি, এখানে কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং টার্মিনালটা CLS লিখে ক্লিয়ার করে দিলাম। এখানে আমরা লিখবো নোড স্পেস টেস্ট ডট জেএস, এন্টার চাপলে আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুটে আমাদের 1, তারপর 2, 3, 4, 5, তারপর 7, 8, 9 দেখাচ্ছে, অর্থাৎ এখানে 5 এর পর আর 6 দেখাচ্ছে না। তার মানে যখন আমাদের আই এর ভ্যালু 6 হয়েছে তখন এই কন্টিনিউ স্টেটমেন্টটি রান হয়েছে, যেহেতু এই ইফ কন্ডিশনটি সত্য হয়েছে। সুতরাং আই এর ভ্যালু 6 এর ক্ষেত্রে সে যখন কন্টিনিউ স্টেটমেন্টটি পেয়েছে তখন সে সরাসরি লুপের পরের ইটারেশনে চলে গেছে, তখন সে আর কন্টিনিউ স্টেটমেন্টের নিচে এই কনসোল লগ কোডটি রয়েছে এই কোডটি রান করেনি। অর্থাৎ আমাদের লুপ যদি কখনো কন্টিনিউ স্টেটমেন্ট পায়, সেই ক্ষেত্রে ওই ইটারেশনে লুপটি কন্টিনিউ স্টেটমেন্টের নিচের কোনো কোড রান করবে না, না করে সরাসরি পরের ইটারেশনে চলে যাবে। তো এটি হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার। তো পরের টিউটোরিয়াল থেকে আমরা ফাংশন শুরু করব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে থেকে আমরা ফাংশন সম্পর্কে শেখা শুরু করব। ফাংশনের কোড লেখার আগে আমাদের ফাংশন কি সে সম্পর্কে ধারণাটা ক্লিয়ার রাখতে হবে, না হলে পরবর্তীতে অ্যাডভান্স কোড সবগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। তো শুধু প্রোগ্রামিং এ নয়, গণিতেও এই আনঅফিসিয়াল সংজ্ঞা দিয়ে আমরা ফাংশনটিকে চিহ্নিত করতে পারি। তো এই আনঅফিসিয়াল সংজ্ঞাটি হলো ফাংশনকে আমরা একটি মেশিনের সাথে তুলনা করতে পারি, যে মেশিনে কিছু কাঁচামাল দিতে হয় এবং মেশিনটি এই কাঁচামাল ব্যবহার করে আমাদের একটি প্রোডাক্ট বা আউটপুট তৈরি করে দেয়। ব্যাস, এটি হলো ফাংশনের সংজ্ঞা। তো প্রোগ্রামিং এর ভাষায় যে কাঁচামাল আমরা মেশিনটিকে দিই সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার, এবং এই কাঁচামাল দিয়ে তৈরি যে আউটপুটগুলো আমরা পাই সেগুলোকে বলা হয় রিটার্ন। তো এখানে কাঁচামাল হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার এবং আউটপুটটা হচ্ছে রিটার্ন। আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, তাহলে এখানে আমরা মেশিনে 1, 2, 3টি কাঁচামাল দিয়েছি। এই 3টি কাঁচামাল ব্যবহার করে আমাদের মেশিনটি একটি আউটপুট তৈরি করে দিয়েছে। তো এই কাঁচামালগুলোকে বলা হয় আর্গুমেন্ট এবং এই আউটপুটটিকে বলা হয় রিটার্ন ভ্যালু বা রিটার্ন টাইপ।
তো এখানে মনে রাখার মতো একটা জিনিস আছে, সেটি হচ্ছে ফাংশনে আমরা এক বা একাধিক প্যারামিটার বা কাঁচামাল দিতে পারবো, অর্থাৎ আমাদের প্যারামিটার একাধিক হতে পারে, কিন্তু আউটপুট বা রিটার্ন শুধুমাত্র একটি হতে হবে, অর্থাৎ রিটার্ন একের বেশি হতে পারবে না। সুতরাং এখানে আমাদের ফাংশনের কনসেপ্ট হচ্ছে আমরা অনেকগুলো ইনপুট দিতে পারি, কিন্তু ইনপুটগুলো দিয়ে আমরা মাত্র একটি আউটপুট তৈরি করতে পারবো। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ফাংশনের কোড লিখবো এবং ফাংশনের প্যারামিটার দিয়ে আমরা কোড লেখা শুরু করব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা ফাংশন সম্পর্কে ধারণা নিয়েছি এবং আজকে আমরা আমাদের প্রথম ফাংশনটি তৈরি করব। আসুন আমরা প্রথমে ফাংশনের সিনট্যাক্স দেখে নিই। তো একটি ফাংশন তৈরি করার জন্য আমাদের প্রথমে ফাংশন নামের কিওয়ার্ডটি লিখতে হবে এবং তারপর ফাংশনটির একটি নাম দিতে হবে। ফাংশন নেম নামে আমরা এখানে ফাংশনটির নাম দিলাম এবং তারপর এখানে প্যারেনথেসিস দিতে হবে এবং এই প্যারেনথেসিসের মধ্যে আমরা আমাদের আর্গুমেন্ট বা প্যারামিটারগুলো দিই এবং এখানে আমরা যত ইচ্ছা তত প্যারামিটার দিতে পারি। এখানে আমরা যদি প্যারাম1 নামের একটি প্যারামিটার দেই তাহলে এখানে আমরা প্যারাম1 লিখে দেব এবং তারপর আরেকটি প্যারামিটার দিতে চাইলে আমরা কমা দেব, কমা দিয়ে দ্বিতীয় প্যারামিটারটি দিব। প্যারাম2 নামে আমরা আরেকটি প্যারামিটার দিলাম। আচ্ছা, তারপর আমরা এখানে কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ফাংশনের কোডগুলো লিখবো এবং এই কোডকে ফাংশনের বডিও বলা হয়ে থাকে এবং এই বডির মতো সব শেষ লাইনে আমরা ফাংশন থেকে একটি আউটপুট রিটার্ন করতে পারি এবং রিটার্ন করার জন্য আমরা রিটার্ন নামে একটি কিওয়ার্ড ব্যবহার করব এবং তারপর যে ভেরিয়েবলটি রিটার্ন করতে চাই তার নামটা দেব। তো এটি হচ্ছে আমাদের ফাংশনের সিনট্যাক্স। আসুন আমরা সে হ্যালো নামে আমাদের প্রথম ফাংশনটি বানাই, যে ফাংশন কোনো প্যারামিটার নেবে না এবং কোনো আউটপুট রিটার্ন করবে না, শুধু সে হ্যালো টু ফাংশন এই টেক্সটটুকু প্রিন্ট করবে। তাহলে ফাংশন কিওয়ার্ডটি নিলাম এবং তারপর আমরা ফাংশনের নাম দেব সে আন্ডারস্কোর হ্যালো এবং এখানে যেহেতু কোনো প্যারামিটার নেবে না সুতরাং আমি এখানে প্যারেনথেসিসের মধ্যে কিছু লিখলাম না, এখানে এমটি প্যারেনথেসিস দিলাম এবং তারপর কার্লি ব্রেসিসের মধ্যে আমরা যে টেক্সটটি আউটপুটে দেখাতে চাই সেই টেক্সটটি লিখবো কনসোল লগ করে। তাহলে আমরা ডট লগ সে হ্যালো টু ফাংশন, এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এটাকে যদি সেভ করি এবং এখানে আমরা টার্মিনালে নোড স্পেস test.js এই কোডটুকু রান করলে আমরা আউটপুটে কোনো রেজাল্ট পাবো না, কারণ কোনো ফাংশনকে কাজে লাগাতে হলে সেই ফাংশনটিকে কল করতে হয় এবং ফাংশনকে কল করার জন্য আমরা সিম্পলি শুধু ফাংশনটির নাম লিখে দিই। তো এই ফাংশনটিকে কল করার জন্য আমরা এই ফাংশনের নাম লিখবো সে আন্ডারস্কোর হ্যালো এবং তারপর আমরা প্যারেনথেসিসটি দিই। এখানে যদি আমরা সেমিকোলন দিয়ে লাইন শেষ করে দিই, কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং আমরা টার্মিনালে গিয়ে এই কোডটি আবার রান করলাম, তাহলে এবার আমরা আউটপুটে দেখতে পাচ্ছি সে হ্যালো টু ফাংশন এখানে লেখা উঠেছে। এখানে আমরা চাইলে একটি ফাংশনকে যতবার ইচ্ছা ততবার কল করতে পারি, অর্থাৎ ফাংশনগুলো রিইউজেবল। আমরা একটি ফাংশনকে যতবার ইচ্ছা ততবার কল করে ব্যবহার করতে পারি। এই ফাংশনটিকে যদি আমরা আবার ব্যবহার করতে চাই তাহলে আমরা আবার সে হ্যালো লিখে এখানে এমটি প্যারেনথেসিস লিখে কল দেব, সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দিলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং আমরা যদি এখানে কনসোলে গিয়ে নোড স্পেস টেস্ট.js রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইবার সে হ্যালো টু ফাংশন লেখা উঠেছে। এইভাবে একটি ফাংশনকে আমরা যতবার কল করব ততবার এই ফাংশনটিকে ব্যবহার করতে পারবো। ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট। আসুন আমরা এবার ফাংশনের প্যারামিটার সম্পর্কে শিখি। প্যারামিটার বা আর্গুমেন্ট যে কোনো কিছু হতে পারে, ভেরিয়েবল, অ্যারে, অবজেক্ট, এমনকি আস্ত একটি ফাংশনকে আমরা অন্য একটি ফাংশনের প্যারামিটার হিসেবে দিতে পারি। আসলে আমরা একটি ছোট্ট ফাংশন বানাবো যে ফাংশনের নাম হবে অ্যাড এবং এটিতে আমরা দুইটি নাম্বার ভেরিয়েবল হিসেবে প্যারামিটার দেব এবং ফাংশনটি এই দুইটি নাম্বারকে যোগ করে আমাদের আউটপুট প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে ফাংশন নামের কিওয়ার্ডটি নিলাম এবং ফাংশনের নাম দিলাম অ্যাড। এখানে আমরা প্যারেনথেসিসের মধ্যে দুটি প্যারামিটার নাম 1 কমা নাম 2 দিলাম এবং তারপর আমরা এখানে কার্লি ব্রেসিসের মধ্যে লেট রেজাল্ট নামের একটি ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে আমরা নাম 1 প্লাস নাম 2 এটাকে যোগ করলাম এবং এখানে আমরা কনসোল ডট লগ করলাম রেজাল্টকে। আগের ফাংশনে আমরা ফাঁকা প্যারেনথেসিস দিয়েছিলাম কারণ ওখানে আমাদের কোনো প্যারামিটার ছিল না। এখানে আমরা দুটি প্যারামিটার দিয়েছি এবং প্যারামিটার দুটোকে কমা দিয়ে একটার পর একটা রেখেছি। এখানে আমরা যত ইচ্ছা ততগুলো প্যারামিটার ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা প্যারামিটার রাখার জন্য আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে।
এখানে আমরা দুটি প্যারামিটার নাম1 এবং নাম2 পাস করেছি এই ফাংশনের মধ্যে, এবং এইভাবে পাস করা প্যারামিটারগুলোকে আমরা ফাংশনের বডির মধ্যে ব্যবহার করতে পারবো। আগের মতোই আমরা এবার ফাংশনটিকে নাম ধরে কল করব। ফাংশনের নাম হচ্ছে অ্যাড। এবার এখানে এমটি প্যারেন্থেসিসের পরিবর্তে আমরা এখানে দুটি নাম্বার দেব, যে দুটি নাম্বার এই ফাংশনটি যোগ করবে। তাহলে আমরা যদি এখানে 5 ও 10 যোগ করাতে চাই, তাহলে এখানে 5,10 দিলাম এবং এখানে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দিলাম। এটাকে যদি সেভ করি, আমরা কনসোলটাকে ক্লিয়ার করলাম এবং এখানে নোট স্পেস টেস্ট.js লিখে যদি এন্টার চাপি, তাহলে আমরা আউটপুটে 15 দেখতে পাচ্ছি। এখানে যে কাজটা হয়েছে, আমরা যখন ফাংশনটিকে কল করেছি তখন ফাংশনের নাম লিখে এখানে দুটি প্যারামিটার 5 এবং 10 দুটি ভ্যালু পাস করে দিয়েছি। তখন সে এই 5 ভ্যালুটিকে নিয়ে নাম1 এর মধ্যে রাখছে এবং 10 ভ্যালুটিকে নিয়ে নাম2 এর মধ্যে রাখছে, রেখে আমাদের এই ফাংশনটি রান করছে। সুতরাং আউটপুটে আমরা 5 এবং 10 এর যোগফল দেখতে পাচ্ছি। আমরা জানি একটি ফাংশনকে আমরা একাধিকবার ব্যবহার করতে পারি, তাহলে এই ফাংশনটিকে ব্যবহার করে যদি আমরা আরো কিছু সংখ্যা যোগ করতে চাই, আমরা যদি এখানে 80,66 যোগ করতে চাই, তাহলে অ্যাড লিখে কল দিয়ে তার মধ্যে দুটি প্যারামিটার 80 এবং 66 পাস করলাম। আবার যদি অ্যাড লিখে আমরা যদি 10,10 যোগ করতে চাই, তাহলে 10,10 লিখে পাস করলাম। এটাকে সেভ করলাম। সেভ করে যদি আমরা এখানে টার্মিনালে নোট স্পেস টেস্ট.js লিখে এন্টার চাপি, তাহলে আমরা এখানে 3টি আলাদা জোড়া সংখ্যার যোগফল দেখতে পাচ্ছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে ফাংশনটি তৈরি করার সময় আমরা প্যারেন্থেসিসের মধ্যে যে সিরিয়ালে প্যারামিটারগুলো দিয়ে ফাংশন তৈরি করেছি, ফাংশনটি কল করার সময় আমরা যখন ভ্যালু সাপ্লাই করি তখনও একই সিরিয়াল বা একই ক্রমে ভ্যালুগুলো সাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে আমরা যে 5,10 সাপ্লাই করেছি, এখানে 5 প্রথমে দিয়েছি, সুতরাং 5-এর ভ্যালু যাবে নাম1 এর মধ্যে এবং 10-এর ভ্যালু যাবে নাম2 এর মধ্যে। তো এখানে এই ক্রমটা বজায় না রাখলে, না হলে একটির ভ্যালু আরেকটার মধ্যে ঢুকে যাবে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফাংশনের রিটার্ন টাইপ সম্পর্কে শিখব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। এতক্ষণ পর্যন্ত আমরা ফাংশনের প্যারামিটার ও কল করা সম্পর্কে জেনেছি। এখন আমরা ফাংশনের রিটার্ন সম্পর্কে কিছু শিখিনি। আসুন এবার আমরা ফাংশনের রিটার্ন সম্পর্কে শিখে নিই। ইতিমধ্যে আমরা জেনেছি প্রতিটা ফাংশন একটি ভ্যালু রিটার্ন করতে পারে। আগের অধ্যায়ে আমরা ফাংশনের মতো console.log ব্যবহার করেছি। এটা মোটেই ভালো প্র্যাকটিস নয়। ফাংশনের মাধ্যমে যদি আমাদের কোনো কিছু প্রিন্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ওই ভ্যালুটি রিটার্ন করে নিয়ে ব্যবহার করব। আমরা আমাদের এই আগের ফাংশনটিকে যদি রান করি, Ctrl+Back চেপে এখানে টার্মিনালটি নিয়ে আসলাম এবং এখানে আমরা নোড স্পেস return.js লিখলাম, কারণ return.js হচ্ছে আমাদের ফাইলটির নাম। এখানে আমরা আউটপুটে 9 দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে console.log এর পরিবর্তে এখানে আমরা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করব। এই জন্য রিটার্ন কিওয়ার্ডের পর আমরা রেজাল্ট নামের ভেরিয়েবলটি রিটার্ন করতে চাই। এটাকে যদি সেভ করি এবং এটাকে যদি আমরা রান করি, নোড স্পেস return.js, আমরা আউটপুটে কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে কিছু প্রিন্ট করা হয়নি। আমাদের এই ফাংশনটি যেহেতু এখানে একটি ভেরিয়েবল রিটার্ন করেছে, সুতরাং এই ফাংশনটিকে আমরা ভেরিয়েবলের মতো ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে console.log করার চেষ্টা করি অ্যাড নামের ফাংশনটি, এবং তার মধ্যে আমরা দুটি প্যারামিটার 5 এবং আরেকটি নাম্বার 6 দিলাম। এটাকে যদি আমরা Ctrl+S চেপে সেভ করি এবং টার্মিনাল থেকে যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, তাহলে আমরা আউটপুটে 11 দেখতে পাচ্ছি। এখানে ফাংশনটি যেহেতু একটি ভেরিয়েবল রেজাল্ট রিটার্ন করেছে, সুতরাং এই অ্যাড ফাংশনটিকেও আমরা ভেরিয়েবলের মতোই ব্যবহার করতে পারি। চাইলে এখানে আমরা এটাকে কনক্যাটিনেট করে ব্যবহার করতে পারি। আমরা যদি ব্যাকটিকের মধ্যে লিখি দা রেজাল্ট ইজ, এখানে আমরা $, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাড নামের ফাংশনটি লিখলাম এবং তার মধ্যে দুইটা নাম্বার 4,3 দিলাম। এটাকে Ctrl+S চেপে সেভ করি এবং আমরা যদি টার্মিনালটি ক্লিয়ার করে দিয়ে এখানে এটি রান করি, তাহলে আমরা এখানে আউটপুটে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ 7। এখানে চাইলে আমরা এই ফাংশনটির রিটার্ন ভ্যালুকে আরেকটি ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। লেট রেস নামের একটি ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা অ্যাড এবং দুটো নাম্বার দিয়ে এর মধ্যে 6,9 দিলাম। তাহলে আমাদের রেস ভেরিয়েবলের মধ্যে 6 এবং 9 যোগফলটি পাবো। এবং এখানে আমরা কনক্যাটিনেট করার সময় সরাসরি ফাংশনটি ব্যবহার না করে এখানে রেস ভেরিয়েবলটা ইউজ করতে পারি। এবং এটাকে যদি আমরা রান করি,
তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ 15। অর্থাৎ এইখানে আমাদের সার কথা হচ্ছে যে আমরা ফাংশনের মধ্যে কনসোল ডট লগ ব্যবহার করবো না, এটি ব্যাড প্র্যাকটিস। আমরা সবসময় রিটার্ন ব্যবহার করার চেষ্টা করব। একটি ফাংশন যদি ভেরিয়েবল রিটার্ন করে তবে ফাংশনটিকে আমরা ভেরিয়েবলের পরিবর্তে ব্যবহার করতে পারি। এই ফাংশনটি যদি অ্যারে রিটার্ন করে তাহলে এই ফাংশনটিকে আমরা অ্যারের পরিবর্তে ব্যবহার করতে পারি। ঠিক তেমনিভাবে অবজেক্ট রিটার্ন করলে আমরা অবজেক্টের পরিবর্তে ব্যবহার করতে পারি। তার মানে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে আমরা সব ধরনের ডেটার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি যে টাইপের ডেটা ওই ফাংশনটি রিটার্ন করবে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যারো ফাংশন সম্পর্কে শিখব। জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন তৈরি করতে শিখেছি এবং ফাংশন কিভাবে কাজ করে তা আমরা জানি। আজ আমরা ফাংশন তৈরির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে দেখব, অর্থাৎ একই ফাংশন কিভাবে বিভিন্ন ওয়েতে লেখা যায় তা দেখব। আমরা আমাদের ভিএস কোডটি খুলে নিই। কোড স্পেস ডট লিখলাম, টার্মিনালে লিখে এন্টার চাপলাম। এখানে আমরা আমাদের নতুন একটি ফাইল তৈরি করে নিই। ফাইল, নিউ ফাইল, এবং এটার নাম দিয়েই আমরা কন্ট্রোল-S অ্যারো ডট জেএস। আমরা এখানে সে হ্যালো নামে একটি ফাংশন তৈরি করে নিয়েছিলাম এবং যার কাজ ছিল কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আমরা যদি এখানে কনসোল ডট লগ হ্যালো, আমরা এই ফাংশনটিকে এভাবে সে হ্যালোর পর একটি প্যারেনথেসিস দিয়েছি, প্যারেনথেসিস দিয়ে এটাকে কল করেছি। এটাকে যদি আমরা রান করতে চাই, নোট স্পেস আমাদের ফাইলের নাম হচ্ছে অ্যারো ডট জেএস, তাহলে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমরা চাইলে একটি ভেরিয়েবলের মধ্যে এই ফাংশনটি রাখতে পারি এবং সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফাংশনের নামটি মুছে দিতে হবে এবং ফাংশন কিওয়ার্ডের পরে এমটি প্যারেনথেসিস দিতে হবে। এবং প্রথমে লেট দিয়ে একটি ভেরিয়েবল তৈরি করলাম, নাম দিলাম সে হ্যালো এবং তারপর ইকুয়াল সাইন দিলাম। এবং এখানে ইকুয়াল সাইনের ডান পাশে আমরা ফাংশন নামে একটি কিওয়ার্ড নিয়েছি, তারপর এমটি প্যারেনথেসিস এবং তারপর কার্লি ব্র্যাকেটের মধ্যে ফাংশনের কোডগুলো। তো এটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন এবং এটাকে ঠিক একইভাবেই কল করে। এখানে সে হ্যালো দিয়ে কল করতে হবে কারণ আমাদের এখানে ভেরিয়েবলের নাম ছিল সে হ্যালো। এটাকে যদি আমরা কন্ট্রোল-S চেপে সেভ করি এবং এখানে যদি আমরা রান করার চেষ্টা করি, আউটপুটে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। এবং এখানে যদি আমরা প্যারামিটার পাস করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে প্যারেনথেসিসের মধ্যে নেম দিলাম, নেম নামে একটি প্যারামিটার দিলাম এবং এখানে আমরা টেমপ্লেট লিটারেল ব্যবহার করি। সে হ্যালো টু $, তারপর কার্লি ব্রেসিসের মধ্যে নেম। তাহলে আমরা এখানে ফাংশনটি কল করার সময় নাম দিলাম। এটাকে যদি সেভ করি, টার্মিনালটা একটু ক্লিয়ার করে দিই, এটাকে রান করলে আমরা এখানে সুন্দরভাবে প্যারামিটারটি পাস করতে পারছি। এইবার আসুন অ্যারো ফাংশনে। ফাংশন এক্সপ্রেশনকে আমরা আরো সংক্ষেপে লেখার জন্য অ্যারো ফাংশনটি ব্যবহার করি এবং এই অ্যারো ফাংশনকে আবার বিভিন্ন উপায়ে লেখা যায়। আসুন আমরা এক এক করে সবগুলো উপায় দেখে নিই। বেসিক অ্যারো ফাংশন। বেসিক অ্যারো ফাংশন আমরা ফাংশন এক্সপ্রেশনের মতো করে লিখবো, শুধুমাত্র এখান থেকে ফাংশন কিওয়ার্ডটি তুলে দেবো এবং কার্লি ব্রেসিস এবং প্যারেনথেসিসের মধ্যে আমরা একটি ইকুয়াল সাইন এবং তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো। এই ইকুয়াল সাইন এবং তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটিকে বলা হয় অ্যারো বা অনেকে ফ্যাট অ্যারো বলে। এটাকে যদি আমরা সেভ করি এবং রান করলে আমরা আউটপুটে আমাদের ডিজায়ার আউটপুট দেখতে পাচ্ছি। আমরা এখানে চাইলে একাধিক প্যারামিটার পাস করতে পারি। নেম কমা এজ দিলাম এবং আমরা এখানে আউটপুটে লিখছি হু ইজ $, years old। এটাকে সেভ করলাম, আমরা টার্মিনাল ক্লিয়ার করে দিই এবং এখানে রান করলে আমরা এখানে আমি সেকেন্ড প্যারামিটারটি পাস করিনি, আমি সেকেন্ড প্যারামিটার দিলাম 60, সেভ। এবার আমরা আউটপুটে দুইটা প্যারামিটার পাস করে দেখতে পাচ্ছি। আমাদের এই অ্যারো ফাংশনে যদি প্যারামিটার শুধুমাত্র একটি হয়, সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এখান থেকে প্যারেনথেসিসটি সরিয়ে দিয়ে শুধুমাত্র একটি প্যারামিটার যেটা পাস করব সেটির নাম লিখতে পারি এবং এটাকে সেভ করলে আমরা সেম আউটপুট পাবো। আবার কোনো প্যারামিটার না থাকলে এখানে এইভাবে ফাঁকা রাখা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের এমটি প্যারেনথেসিস দিতে হবে। আমরা এখান থেকে প্যারামিটারটা সরিয়ে দিই, এটাকে রান করালে আমরা আউটপুটে সে হ্যালো দেখতে পাচ্ছি। অথবা এখানে যদি আমাদের কোনো প্যারামিটার না থাকে, সেক্ষেত্রে এমটি প্যারেনথেসিসের পরিবর্তে একটি আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, আমরা একই আউটপুট পাবো আন্ডারস্কোর ব্যবহার করলেও। এখানকার সারমর্ম হলো আমাদের এখানে যদি একাধিক প্যারামিটার থাকে, সেই ক্ষেত্রে এখানে আমরা প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার দুটি দেব। একটি প্যারামিটার থাকলে আমাদের প্যারেনথেসিসের প্রয়োজন হবে না, শুধুমাত্র প্যারামিটারটার নাম লিখতে পারি। আবার কোনো প্যারামিটার না থাকলে আমরা ফাঁকা রাখতে পারবো না, আমাদের হয় এমটি প্যারেনথেসিস দিতে হবে অথবা একটি আন্ডারস্কোর দিতে হবে।
আমরা আগের টিউটোরিয়ালে ফাংশনের রিটার্ন সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি এবং আমরা এটাও জানি যে অনেক ফাংশনগুলোকে একটি মাত্র লাইনের মাধ্যমে লেখা সম্ভব এবং যে ফাংশনগুলোকে এক লাইনে লেখা সম্ভব বা একটি মাত্র রিটার্ন স্টেটমেন্ট আছে সেই ফাংশনগুলোকে আমরা এই কার্লি ব্রেসিস তুলে দিয়ে আরো শর্ট করে লিখতে পারি। যেমন আমাদের এই ফাংশনটি এখানে এক লাইনের ফাংশন, যেটাতে শুধুমাত্র console.log নামের একটি স্টেটমেন্ট আছে। সুতরাং আমরা এখান থেকে কার্লি ব্রেসিসটা তুলে দিই, দিয়ে এটাকে এক লাইনে লিখলাম এবং এটাকে যদি আমরা রান করার চেষ্টা করি আমরা আউটপুটে সে হ্যালো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন। এভাবে আমরা অ্যারো ফাংশনের মাধ্যমে নর্মাল যে ফাংশনগুলো আমরা লিখি এই ফাংশনগুলোকে আরো শর্ট হ্যান্ড এবং আরো এলিগেন্ট ওয়েতে লিখতে পারি। কারণ জাভাস্ক্রিপ্টে অনেক ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের এই শর্ট হ্যান্ড নোটেশনগুলো আমাদের কোডগুলোকে অনেক ক্লিন এবং এলিগেন্ট ওয়েতে লেখার ব্যবস্থা করে দেয়। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং সম্পর্কে শিখব। আপনাদের সবাইকে স্বাগতম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে থেকে আমরা এসিনক্রোনাস প্রোগ্রামিং সম্পর্কে শেখা শুরু করব। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে এসিনক্রোনাস প্রোগ্রামিং কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি নন ব্লকিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এর কোনো লাইন কোড যদি এক্সিকিউশনে একটু দেরি করে তাহলে জাভাস্ক্রিপ্ট তার পরের লাইনটা এক্সিকিউশন করে প্যারালালি, তার আগের লাইনের এক্সিকিউশনের জন্য ওয়েট করে না। এইটাকে বলা হয় নন ব্লকিং প্যাটার্ন। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। আমরা যদি console.log 1 লক করি এবং তারপর সেকেন্ড লাইনে console.log 2 লক করি এবং থার্ড লাইনে console.log 3 লক করি, এটাকে যদি আমরা নোড স্পেস function.js রান করি তাহলে আউটপুটে 1 2 3 পাশাপাশি দেখতে পাচ্ছি। কিন্তু মাঝখানে আমরা console.log2 যেটা রয়েছে এটাকে কাট করে নিই এবং এটাকে আমরা সেট টাইম আউট ফাংশনের মধ্যে রাখি। সেট টাইম আউট ফাংশন যে কাজটা করে, এটি একটি নির্দিষ্ট সময় পরে এই ফাংশনের কোডটাকে এক্সিকিউট করে। সেট টাইম আউট ফাংশনের প্রথম প্যারামিটার হচ্ছে একটি কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন সম্পর্কে আমরা পরে জানবো। তাহলে ফাংশন প্রোভাইড করতে হবে এবং সেই ফাংশনের মধ্যে আমরা আমাদের কোড console.log2 রাখলাম এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা কতক্ষণ ওয়েট করতে চাই। আমরা 2000 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে চাই। এখানে যদি আমরা আমাদের লাইনের ক্রম দেখি, প্রথম ক্রমে আমরা 1 রান করেছি, তারপর সেট টাইম আউট ফাংশন সেট করেছি, অর্থাৎ 2 সেকেন্ড পরে আমরা 2 রান করেছি এবং তারপরে 3 রান করেছি। তাহলে এটার আউটপুট কীরকম আসার কথা? আমরা যদি এটাকে রান করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 1 এর পর 3 রান করেছে এবং তার 2 সেকেন্ড পর এখানে 2 এসেছে। অর্থাৎ এখানে যেহেতু দ্বিতীয় লাইন এক্সিকিউট হতে কিছু সময় লাগছে, সুতরাং জাভাস্ক্রিপ্ট দ্বিতীয় লাইন এক্সিকিউশনের জন্য ওয়েট না করে তৃতীয় লাইনটা রান করেছে এবং তৃতীয় লাইনটা রান করার পর যখন দ্বিতীয় লাইন এক্সিকিউশনের সময় সম্পূর্ণ হয়ে গেছে তখন সে দ্বিতীয় লাইনটা এক্সিকিউশন করেছে। এই নন ব্লকিং প্যাটার্নটা কোডের এক্সিকিউশন ফাস্ট করার জন্য ভালো কাজ করে, কিন্তু এখানে কিছু সমস্যা তৈরি হয়। যেমন আমরা যদি আগে কোনো একটা ফাংশন কল করি বা এমন কিছু কাজ করি যে কাজগুলোর মাধ্যমে আমরা একটা ডেটা গ্যাদার করলাম এবং সেই ডেটাগুলো যদি আমরা পরবর্তীতে ব্যবহার করি তাহলে এই ডেটা আসতে যদি কিছু সময় লাগে সেই সময়ের জন্য সে ওয়েট না করে পরবর্তী লাইনটা রান করে দেবে। এবং আমরা যেহেতু পরবর্তী লাইনে সেই এক্সপেক্টেড ডেটাগুলো ব্যবহার করছি, সুতরাং পরবর্তী লাইনটা আগে এক্সিকিউশন হওয়ার কারণে সে ওই ডেটাগুলো পাচ্ছে না, সুতরাং জাভাস্ক্রিপ্ট এরর দেবে। তো এই জাভাস্ক্রিপ্টে এই নন ব্লকিং প্যাটার্নের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলো সলিউশন করেছে মূলত এসিনক্রোনাস প্রোগ্রামিং প্যাটার্নটা। তো এই জন্যই আমরা এসিনক্রোনাস প্রোগ্রামিং প্যাটার্নটা শিখব। এসিনক্রোনাস প্রোগ্রামিং প্যাটার্ন বিভিন্নভাবে জাভাস্ক্রিপ্টে অ্যাচিভ করা যায়। একটা হচ্ছে কলব্যাক, তারপর হচ্ছে প্রমিস এবং তারপর হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। এই তিনটা প্যাটার্ন মূলত একই কাজ করে। আমরা ES6 এর আগে এসিনক্রোনাস প্রোগ্রামিং অ্যাচিভ করার জন্য কলব্যাক ইউজ করতাম। ES6 এ প্রমিস ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ES8 এ ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। তো আমরা তিনটাই শিখবো, কারণ কলব্যাকের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমরা প্রমিস বুঝবো না এবং প্রমিসের সর্বশেষ সংস্করণ হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। আমাদেরকে যদি ফ্রি চয়েস করতে দেওয়া হয় যে আমরা এসিং প্রোগ্রামিং প্যাটার্নটা কীভাবে অর্জন করব, তখন আমরা অবশ্যই অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করব। কিন্তু পুরোনো কিছু লাইব্রেরি আছে যে লাইব্রেরিগুলো এখনও জাভাস্ক্রিপ্টে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এই লাইব্রেরিগুলো প্রমিসে লেখা, সুতরাং আমাদেরকে প্রমিস ব্যবহার করতেই হবে। আর কলব্যাক শিখতে হবে প্রমিসটা বোঝার জন্য, কারণ কলব্যাকের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমরা প্রমিস অ্যাসিঙ্ক অ্যাওয়েট কিছুই বুঝতে পারবো না। সুতরাং আমরা শিখবো তিনটায় এবং সবসময় ব্যবহার করার চেষ্টা করবো অ্যাসিঙ্ক অ্যাওয়েট। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আমরা এর পরের টিউটোরিয়ালে কলব্যাক দিয়ে শুরু করব। জাভাস্ক্রিপ্ট ফাংশনগুলো হচ্ছে অবজেক্ট, এজন্য আমরা ফাংশনগুলোকে অবজেক্টের মতো করে ব্যবহার করতে পারি। একটি ফাংশনকে আমরা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি, অ্যারের এলিমেন্টের মধ্যে অ্যাসাইন করতে পারি, এমনকি অন্য একটি অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে পারি।
এজন্য আমরা যেহেতু একটি ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে অবজেক্ট পাস করতে পারি, তাই একটি ফাংশনকেও আমরা অন্য একটি ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে পাস করতে পারবো এবং ওই ফাংশনের মধ্যে এই পাস করা ফাংশনটিকে আমরা কল করতে পারবো। ব্যাপারগুলো যদি বুঝে না আসে তাহলে আমরা একটু পরেই বুঝতে পারবো। আমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের উদ্দেশ্য কী। কলব্যাক ফাংশনটি বোঝার আগে আমাদেরকে এসিনক্রোনাসের সমস্যাটা বোঝা উচিত এবং কলব্যাক দিয়ে আমরা কী সমস্যাটা সলিউশন করছি সেটা জানা উচিত। এটি ক্লিয়ার হইলে আসুন আমরা সামনে এগোই। আমরা সিম্পলি এখানে দুইটা ফাংশন তৈরি করে নিই। একটি ফাংশনের নাম দিই job1, এটাতে কনসোল লক করি job1, এবং আরেকটি ফাংশন তৈরি করে নেই job2 এবং এখানে কনসোল লক করি job2। এখানে আমরা চাই যে আমাদের job1 এর এক্সিকিউশন শেষ হওয়ার পরেই যেন job2 এর এক্সিকিউশন হয়। তার মানে আমরা সিম্পলি job1কে আগে কল করব এবং তারপরে job2কে কল করব। এটাকে যদি আমরা রান করি নোট স্পেস কলব্যাক হচ্ছে আমার ফাইলের নাম .js, তাহলে job1 এবং তারপরে job2 আউটপুট দেখাচ্ছে আমাদের। আচ্ছা, কিন্তু আমরা একটা সিচুয়েশন কল্পনা করি যেখানে job1 সার্ভার থেকে ডেটা লোড করে এবং এই ডেটা লোড করতে প্রায় 3 সেকেন্ডের মতো সময় লাগে এবং এই লোড হওয়ার ডেটাটা নিয়ে আমরা job2 এর কাজ করি। আমরা এখানে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন সেট টাইম আউট ফাংশনটি ব্যবহার করব। এটি একটি নির্দিষ্ট সময় পর একটি ফাংশনকে কল করতে পারে। এইভাবে আমরা সার্ভার থেকে ডেটা লোডের টাইম ডিলের ব্যাপারটা মিমিক করতে পারবো। তাহলে আমরা চাচ্ছি job1টা একটু পরে লোড হবে, তাহলে এটা সেট টাইম আউট ফাংশনের মধ্যে রাখবো। সেট টাইম আউট ফাংশনটি দুইটি আর্গুমেন্ট নেয়। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে ফাংশনটিকে আমরা কল করব সেটা হচ্ছে job1 এবং সেকেন্ড আর্গুমেন্টটা নেয় কতক্ষণ পর আমরা লোড করতে চাই। আমরা 2000 মিলি সেকেন্ড দিলাম এবং এটাকে রান করলে এখানে ফাংশন কল করার সময় প্যারেন্থেসিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে যদি আমরা রান করি তাহলে job2 রান হয়েছে, তারপরে কিছুক্ষণ পর অর্থাৎ 2 সেকেন্ড পর job1 রান হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি job1টার এক্সিকিউশন শেষ হওয়ার পরেই যেন job2 এক্সিকিউট হয়। মানে job1টা এক্সিকিউশনে যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে 5 সেকেন্ড পরেই যেন job2টা এক্সিকিউট হয়। এই সমস্যাটা আমরা এবার সলভ করব কলব্যাক ফাংশন দিয়ে। আমরা দুটি ফাংশন তৈরি করব। প্রথম ফাংশনের নাম দিই অ্যাড এবং এটি দুটি সংখ্যাকে যোগ করবে। আমরা a, b নামে দুটি সংখ্যা নিলাম এবং এখানে আমরা console.log দিই। টেমপ্লেট লিটার ব্যবহার করি এখানে the sum of $sign a and $sign curly braces b is $sign curly braces, এর মাঝখানে আমরা a আর b কে যোগ করে দিলাম এবং আমরা আরেকটি ফাংশন তৈরি করে নেই মেসেজ নামে এবং এই ফাংশনের কাজ হচ্ছে আমাদের অ্যাডিশনটা শেষ হওয়ার পর একটা মেসেজ দেবে যে অ্যাডিশনটা শেষ হয়েছে। আমরা যদি console.log করি অ্যাডিশন ডান, এখানে যে জিনিসটা আমরা ইনশিওর করতে চাই সেটা হচ্ছে অ্যাড ফাংশনের এক্সিকিউশনটা শেষ হলেই যেন মেসেজ ফাংশনটি কল হয়। তাহলে এখানে কলব্যাক ফাংশন হচ্ছে আমরা একটি ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আস্ত আরেকটি ফাংশন পাস করে দেব, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্টে আমরা যেহেতু অবজেক্ট প্যারামিটার হিসেবে পাস করতে চাই এবং ফাংশনগুলো এক ধরনের অবজেক্ট, তাহলে আমরা এখানে প্যারামিটার হিসেবে আমরা একটা ফাংশন এখানে পাস করতে পারি। আমরা এই ফাংশনের নাম দিই কলব্যাক এবং এইখানে কনসোল লগের পরে আমরা চাচ্ছি সেই ফাংশনটি এক্সিকিউট হবে। তাহলে এখানে আমরা সিম্পলি কলব্যাকটাকে কল করে দিলাম, ব্যাস এটাই আমাদের কলব্যাক ফাংশন। এখানে যে ব্যাপারটা দাঁড়িয়েছি সেটি হচ্ছে অ্যাড ফাংশনের একটি কলব্যাক ফাংশন আছে। এখানে যদি অ্যাড ফাংশনটিকে আমরা কল করতে চাই তাহলে আমরা অ্যাড ফাংশনটিকে কল করলাম। প্রথম আর্গুমেন্ট হিসেবে আমরা দিলাম 5 এবং দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে আমরা দিলাম 6 এবং তৃতীয় আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশনটি। এখানে কলব্যাক ফাংশন হিসেবে আমরা যে ফাংশনটি দেব অ্যাড ফাংশনটির এক্সিকিউশন শেষ হওয়ার পরেই সেই ফাংশনটি কল হবে। এখানে যদি আমরা কলব্যাক হিসেবে মেসেজ নামের ফাংশনটি পাস করলাম, এই আস্ত ফাংশনটি এখানে পাস করে দিলাম। এটাকে যদি আমরা সেভ করি এবং এটাকে যদি আমরা রান করি
নোড স্পেস callback.js। এখানে আমাদের দ্য সাম অফ 5 and 6 is 11 এবং তারপর অ্যাডিশন ডান এই মেসেজটি দেখাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কলব্যাক ফাংশন হিসেবে যে ফাংশনটি পাস করেছি সেই ফাংশনটিকে রান করতে চাই এই কনসোল লগের অপারেশনটা শেষ হওয়ার পরে। তাই আমরা অ্যাড ফাংশনের মধ্যে এই কলব্যাক ফাংশনটি পাস করে নিয়ে সব শেষে কল করে দিয়েছি। এখানে আপনি যখন ফাংশনটিকে কল করে দেবেন তখন এটি রান করবে। আমরা এখানে চাইলে এই মেসেজ ফাংশনটি এইভাবে তৈরি করে না নিয়ে এখানে সরাসরি এখানে পাস করে দিতে পারি। তাহলে আমরা মেসেজ ফাংশনটি এখান থেকে ক্লিয়ার করে দিলাম এবং অ্যাডের মাঝখানে আর্গুমেন্টের জায়গায় আমরা ফাংশনটি তৈরি করে দেব। ফাংশন এখানে console.log addition done। এটাকে যদি আমরা সেভ করি, কনসোলে যদি রান করি, আমরা একই আউটপুট দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে অ্যারো ফাংশনও ব্যবহার করতে পারি। এটা খুব ভালো একটা এক্সাম্পল অ্যারো ফাংশনগুলো কখন কাজে লাগে। আমরা এখান থেকে সিম্পলি এমটি প্যারেনথেসিস দিলাম এবং তারপর একটি ফ্যাটারও দিলাম। এটাকে যদি সেভ করি এবং এখানে রান করলে একই আউটপুট দেখতে পাচ্ছি। আমরা এইখানে আরেকটু ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা যেহেতু এক লাইনের ফাংশন, সুতরাং এটাকে আমরা মিনিমাইজ করে এক লাইনে লিখতে পারি। এবং আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এক লাইনের ফাংশনের জন্য আমাদের কার্লি ব্রেসিসটা লাগে না, তাই আমরা এখান থেকে কার্লি ব্রেসিসটা তুলে দিতে পারি। এটাকে যদি আমরা সেভ করে রান করতে চাই, আমরা একই আউটপুট দেখতে পাচ্ছি। এখানে এমটি প্যারেনথেসিসের পরিবর্তে আমরা আন্ডারস্কোরও ব্যবহার করতে পারি। এগুলো আমরা ফাংশন নোটেশনের মধ্যে শিখে এসেছি। তো এটাই হচ্ছে কলব্যাক ফাংশন। তো এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই অ্যারো ফাংশনটি আমাদের ইউজ কেসের ক্ষেত্রে কত উপকারী একটি ফাংশন। তো এটি ছিল কলব্যাক ফাংশন। সেটা হচ্ছে আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আস্ত একটি ফাংশন পাস করতে পারি এবং সেই ফাংশনটিকে ওই ফাংশনের বডির মধ্যে কোথাও একটা কল করে দিতে পারি। এরপর আমরা শিখব প্রমিস সম্পর্কে, এবং প্রমিস হলো কলব্যাকের আরও একটু উন্নত ও সহজ রূপ। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা কলব্যাক ফাংশন সম্পর্কে শিখেছি। আজ আমরা শিখব প্রমিস সম্পর্কে। প্রমিস হচ্ছে কলব্যাক ফাংশনের আধুনিক রূপ। কলব্যাক ফাংশনগুলোকে আমাদের নিজেদের ইমপ্লিমেন্ট করতে হয় এবং এর এরর হ্যান্ডলিং পদ্ধতিগুলো আমাদের কাস্টম তৈরি করে নিতে হয়। কিন্তু প্রমিস আমাদের সহজেই অ্যাসিনক্রোনাস অপারেশনগুলো অ্যাক্সেসের উপায় তৈরি করে দিয়েছে এবং এর এরর হ্যান্ডলিং ব্যাপার স্যাপারও অনেক সহজ। আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্রমিসে কোড লিখব তখন আমাদের সচরাচর প্রমিস তৈরি করতে হবে না। আমরা মূলত বিভিন্ন লাইব্রেরি ব্যবহার করার সময় তাদের তৈরি করা প্রমিসগুলো কল করে ব্যবহার করব। কিন্তু প্রমিসগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমাদের ধারণা না থাকলে ব্যবহার করার সময় আমরা বুঝতে পারবো না যে প্রমিসগুলো কাজ করছে কীভাবে। তাই আমরা এখানে প্রমিস ব্যবহার করা তো শিখবো, এর পাশাপাশি প্রমিস তৈরি করা শিখবো, যদিও সচরাচর আমাদের প্রমিস তৈরি করতে হবে না। প্রমিস হলো একটি অবজেক্ট যেটি অ্যাসিনক্রোনাস অপারেশন শেষে অপারেশনটি ফুলফিল হলে আমাদের একটি ভ্যালু দেয় এবং অপারেশনটি রিজেক্ট হলে আমাদের একটি রিজন বা এরর দেয়। আসুন আমরা প্রথমে একটি প্রমিস তৈরি করা শিখি। প্রমিস তৈরি করার জন্য আমাদের ES6 এর বিল্ট ইন একটি কনস্ট্রাক্টর প্রমিস ব্যবহার করব। আমরা লেট মাই প্রমিস এটার মধ্যে আমরা বিল্ট ইন কনস্ট্রাক্টর প্রমিস ব্যবহার করলাম এবং এর মধ্যে একটি প্যারামিটার এক্সিকিউটর দিলাম। এখানে এক্সিকিউটর প্যারামিটারটি একটি ফাংশন নেবে। প্রমিস অবজেক্ট তৈরি করার সময় এই ফাংশনটি এক্সিকিউট করবে। এখানে এক্সিকিউটর যে ফাংশনটি নেবে সেই ফাংশনটি দেখতে অনেকটা এইরকম। এখানে আমাদের দুটো প্যারামিটার পাস করতে হবে। আমরা প্যারামিটার দুটোর নাম দিলাম রিজলভ ফাং এবং রিজেক্ট ফাং। এখানে কেন দুটি প্যারামিটার দিলাম সেটাতে আমরা একটু পরে আসছি। এই ফাংশনটির মধ্যে আমরা আমাদের দরকারি এসিনক্রোনাস অপারেশনগুলো করব। এখানে আমরা চাইলে এটিকে অ্যারো ফাংশনে কনভার্ট করে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে আর ফাংশন কিওয়ার্ডটির প্রয়োজন হবে না। এইখানে এই ফাংশনটি রিজলভ ফাং এবং রিজেক্ট ফাং নামে দুটি প্যারামিটার নিয়েছে। এই ফাংশনের এই প্যারামিটার দুটি আবার ইন্ডিভিজুয়াল দুটি ফাংশন। এখানে আপনি চাইলে ইচ্ছা মতো নাম দিতে পারেন। আসুন তাহলে আমরা প্রমিস অবজেক্ট তৈরি করে নিই। আমরা এই ফাংশনটিকে কাট করে নিয়ে এক্সিকিউটরের জায়গায় পেস্ট করে দিলাম। এর মধ্যে আমরা রেজাল্ট নামের একটি ভেরিয়েবল নিলাম এবং এর ভ্যালু আপাতত রাখলাম 2। আচ্ছা, রেজাল্টের ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা রিজলভ ফাংশনের ভ্যালু সাকসেস রিটার্ন করব, আর 2 ছাড়া অন্য কিছু হলে আমরা রিজেক্ট ফাংশনের ভ্যালু ফেইল রিটার্ন করব। ইফ রেজাল্ট ডাবল ইকুয়াল টু, তাহলে আমরা রিজলভ ফাংশনের ভ্যালু রিটার্ন করব
সাকসেস, এবং তা না হলে আমরা এলসে রিজেক্ট ফাংশনের ভ্যালু রিটার্ন করব ফেইল। এটা হচ্ছে আমাদের প্রমিস অবজেক্ট। এখানে লক্ষ্য করুন, রেজাল্টের ভ্যালু যখন 2 হয়েছে তখন আমরা রিজলভ ফাংশনের ভ্যালু সাকসেস রিটার্ন করেছি। এখানে ফাংশনের নাম রিজলভ ফাংকি দিয়েছি, কারণ হচ্ছে আমরা প্যারামিটারটি পাস করার সময় এই ফাংশনের নাম রিজলভ ফাং দিয়েছিলাম, এবং অন্য ক্ষেত্রে অর্থাৎ রেজাল্টের ভ্যালু যখন 2 না হয়ে অন্য কিছু হয়েছে তখন আমরা রিজেক্ট ফাংশনের ভ্যালু ফেইল রিটার্ন করেছি। এখানে ফাংশনের নাম রিজেক্টই, কারণ হচ্ছে প্যারামিটারটা পাস করার সময় আমরা এর নাম দিয়েছিলাম রিজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রমিস অবজেক্ট। আসুন এবার আমরা প্রমিসটাকে ব্যবহার করতে শিখি। আমরা যে লাইব্রেরিগুলো জাভাস্ক্রিপ্টে ব্যবহার করব সেই লাইব্রেরিগুলো আমাদের এইরকম রেডিমেড প্রমিস প্রোভাইড করবে, এবং সেই প্রমিসগুলোকে শুধু আমাদের কল করে ব্যবহার করতে হবে। তো আসুন আমরা দেখি এই মাই প্রমিসকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রমিস হচ্ছে একটি অবজেক্ট, এবং প্রমিসের মধ্যে দেন এবং ক্যাচ নামে দুটি মেথড বা ফাংশন আছে। এই দুটি মেথডের মাধ্যমে আমরা প্রমিস অবজেক্টের রেজাল্ট ও এরর ধরতে পারবো এবং কাজে লাগাতে পারবো। এখানে আমরা মাই প্রমিস ডট দেনটাকে যদি কল করি, এই দেন মেথডটি একটি ফাংশন নেবে প্যারামিটার হিসাবে। অপারেশন সাকসেসফুল হইলে এই ফাংশনটি এক্সিকিউট হবে। আমরা এখানে একটি অ্যারো ফাংশন প্রোভাইড করি, কনসোল ডট লগ ডান। এটাকে যদি আমরা সেভ করি এবং এটাকে রান করতে চাই, এখানে আমাদের নিউ নামের একটি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এবার যদি রান করার চেষ্টা করি, এখানে আমাদের ডান দেখাচ্ছে। এই প্রমিসের উপর যখন আমরা দেন মেথডটি কল করব, এই দেন মেথডের কল ব্যাক ফাংশন তখনই এক্সিকিউট হবে যখন প্রমিসটি রিজলভ হবে তখন, এবং প্রমিসটি রিজলভ হলে আমরা এখানে ডান প্রিন্ট করেছি। আমরা চাইলে প্রমিসটি রিজলভের পর যে মেসেজটি দেয় এই মেসেজটিও ধরতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো একটি প্যারামিটার পাস করতে হবে। আমরা প্যারামিটারের নামটা ইচ্ছা মতো দিতে পারি, আমরা দিলাম এমএসজি, এবং এখানে কনসোল লক করতে হয় আমাদের এই প্যারামিটারটি। টেমপ্লেট লিটারাল ব্যবহার করলাম আমরা এখানে, এবং এখানে $সাইন তার মধ্যে এমএসজি দিলাম। এটাকে যদি আমরা সেভ করি এবং এটাকে রান করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে সাকসেস লেখাটি পাচ্ছি, এবং এই সাকসেস লেখাটি আসছে আমাদের প্রমিসটি যখন সাকসেসফুল হয়েছে তখন এই রিজলভ ফাংশনটি আমাদের সাকসেস মেসেজটি রিটার্ন করেছে। আমরা চাইলে এই প্রমিস থেকে এররটাও ক্যাচ করতে পারি, এবং এররটা ক্যাচ করার জন্য মাই প্রমিসের ওপর ক্যাচ নামের ফাংশনটি ব্যবহার করতে হবে, এবং এই ক্যাচ ফাংশনটিও আরেকটি ফাংশন প্যারামিটার হিসেবে নাই, কলব্যাক ফাংশনের মতোই। এর মধ্যে যদি আমরা আরেকটি অ্যারো ফাংশন দেওয়ার চেষ্টা করি, এমটি প্যারেনথেসিস, তার উপর ফ্যাট অ্যারো, এবং তারপর কনসোল ডট লক করার চেষ্টা করি, নট ডান, সেভ। এখান থেকে রান করলে, এবং এখান থেকে রান করলে আমরা কোনো আউটপুট পাচ্ছি না, কারণ আমাদের এই ফাংশনটি সাকসেস হয়েছে। এটাকে আমাদের ফেইল করাতে হবে, এবং এটাকে ফেইল করাতে হলে এখানে আমরা রেজাল্টের ভ্যালু 2 এর পরিবর্তে 55 দিয়ে দিলাম। এবার যদি রান করাই তাহলে আমাদের ফেইল মেসেজটি এসেছে। আচ্ছা, চাইলে আমরা একইভাবে ফেইল মেসেজটি এখানে ক্যাপচার করতে পারি। আমরা এখানে কলব্যাক ফাংশনের মধ্যে যে কোনো একটি প্যারামিটার দিই, নামটা আমরা ইচ্ছা মতো দিতে পারি। আমরা নামটা দিলাম ERR, এবং এটাকে যদি টেমপ্লেট লিটারাল দিয়ে প্রিন্ট করার চেষ্টা করি, অথবা সরাসরি দিলেও হবে। সেভ করলাম। এবার আমরা এখানে ফেইল নামে যে টেক্সটটি দেখতে পাচ্ছি, যে মেসেজটি দেখতে পাচ্ছি, এটা আমাদের এই প্রমিস ফাংশনটি বা প্রমিস অবজেক্টটি রিটার্ন করছে, এবং প্রমিস অবজেক্টের যখন প্রমিসটা ফেইল হচ্ছে বা রিজেক্ট হচ্ছে তখন আমাদের এই রিজেক্ট ফাংশনটি এই ফেইল টেক্সটটি রিটার্ন করছে। অর্থাৎ প্রমিস হচ্ছে কলব্যাক ফাংশনের আরও অ্যাডভান্সড একটি রূপ, এবং কলব্যাক ফাংশনটি আমরা যখন রিয়েল লাইফে ব্যবহার করতে যাব তখন কলব্যাক ফাংশনের মধ্যে এই এরর হ্যান্ডেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হয়, এবং কলব্যাক ফাংশন ব্যবহার করতে গেলে আমাদের এই এরর হ্যান্ডেলিংয়ের ব্যাপার স্যাপারগুলোকে কাস্টমলি ইমপ্লিমেন্ট করতে হয়, এবং যেগুলো মোটামুটি পেইনফুল একটা ব্যাপার। প্রমিস আমাদের যে সুবিধা দিয়েছে সেটি হচ্ছে কলব্যাক ফাংশনের এরর হ্যান্ডেলিংয়ের ব্যাপার স্যাপারগুলোকে অনেক সহজে ইমপ্লিমেন্ট করতে দিয়েছে। এইখানে আমরা প্রমিসের মধ্যে প্রমিস অবজেক্ট তৈরি করার সময় একটি ফাংশন দিচ্ছি প্যারামিটার হিসেবে। এই ফাংশনটি আরও দুটি ফাংশন নিচ্ছে প্যারামিটার হিসেবে, যার একটি সাকসেস হলে রিটার্ন করছে এবং অপরটি
এরর হলে রিটার্ন করছে, এবং খুব সহজে প্রমিসকে কল করার সময় সহজেই দেন দিয়ে সাকসেস হলে তার ভ্যালুটাকে ক্যাচ করতে পারছি, এবং প্রমিসে যখন ফেইল হচ্ছে তখন আমরা ক্যাচ দিয়ে তার এররটাকে ক্যাচ করতে পারছি। প্রমিস অবজেক্টের একটি মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে আমরা চাইলে এর মেথডগুলোকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে মাই প্রমিস লিখলাম এবং তারপরে ডট দিয়ে আমরা যদি দেন কল করি, তাহলে এখানে আমরা কলব্যাক ফাংশনটি দিই msg, এবং এখানে অ্যারো ফাংশন দিয়ে কনসোল ডট লগ করি msg-কে। এবার যদি আমরা এররটাকে ক্যাচ করতে চাই, তাহলে আমাদের এখানে প্রমিসটার ওপরে আবার ক্যাচ মেথডটাকে কল করতে হতো, কিন্তু জাভাস্ক্রিপ্টে এইভাবে আলাদা করে রেফারেন্স দিয়ে ক্যাচ মেথডকে কল করার কোনো প্রয়োজন নেই। আমরা ঠিক একই রেফারেন্সে আরেকটি ডট দিয়ে ক্যাচটাকে কল করতে পারি। এখানে আমরা ক্যাচটাকে কল করলাম এবং তার মধ্যে প্যারামিটার হিসেবে আরেকটি অ্যারো ফাংশন দিই, এখানে এরর নামের প্যারামিটারটি দিলাম, এবং এখানে আবার কনসোল ডট লগ করি এররটাকে। আমরা যদি এটাকে সেভ করি এবং এটাকে রান করতে চাই, তাহলে আমরা ফেইলটাকে ক্যাচ করতে পারছি, এবং এখানে যদি আমরা ভ্যালুটাকে 55 থেকে চেঞ্জ করে আবার 2-এ সেট করি, এটাকে যদি আবার কল করি, এটাকে রান করলে এবার আমরা সাকসেস দেখতে পাচ্ছি। ঠিক এইভাবেই আমরা প্রমিসের মাধ্যমে আরও এলিগেন্ট ওয়েতে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট সম্পর্কে শিখব।